নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব বাংলা সাহিত্যের সর্বকালের মহান সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস আরণ্যক। আজ এই উপন্যাসের প্রথম পর্ব। আরণ্যক বিভূতিভূষণের চতুর্থ উপন্যাস। এর রচনাকাল 1939 সাল। এই গ্রন্থটির প্রারম্ভে লেখক একটি অতি সংক্ষিপ্ত ভূমিকা লিখেছেন এবং তারপর প্রস্তাবনা। দুটি অংশই উপন্যাসটির আখ্যান ভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ পটভূমিকা রচনা করেছে। আরণ্যক উপন্যাসটি মোট 18টি পরিচ্ছেদে বিভক্ত। প্রতিটি পরিচ্ছেদ আবার বেশ কয়েকটি পর্বে পরিবেশিত হয়েছে। আমি সম্পূর্ণ উপন্যাসটি মোট 6টি পর্বে ভাগ করে আপনাদের শোনাব। প্রতিটি পর্বে আপনারা শুনবেন মোট 3টি করে পরিচ্ছেদ। আশা করি এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে। যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করুন। শুরু করছি আমাদের অত্যন্ত প্রিয় বরেণ্য কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তার অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস আরণ্যক, প্রথম পর্ব। মানুষের বসতির পাশে কোথাও নিবিড় অরণ্য নাই। অরণ্য আছে দূর দেশে, যেখানে পতিত পক্ক জম্বু ফলের গন্ধে গোদাবরী তীরের বাতাস ভারাক্রান্ত হইয়া ওঠে। আরণ্যক সেই কল্পনা লোকের বিবরণ। ইহা ভ্রমণ বৃত্তান্ত বা ডায়েরি নহে, উপন্যাস। অভিধানে লেখে উপন্যাস মানে বানানো গল্প। অভিধানকার পণ্ডিতদের কথা আমরা মানিয়া লইতে বাধ্য। তবে আরণ্যকের পটভূমি সম্পূর্ণ কাল্পনিক নয়। কুশী নদীর অপর পারে এরূপ দিগন্ত বিস্তীর্ণ অরণ্য প্রান্তর পূর্বে ছিল, এখনো আছে। দক্ষিণ ভাগলপুর ও গয়া জেলার বন পাহাড় তো বিখ্যাত। সমস্ত দিন আপিসের হাড়ভাঙা খাটুনির পরে গড়ের মাঠে ফোর্টের কাছ ঘেঁষিয়া বসিয়াছিলাম। নিকটেই একটা বাদাম গাছ। চুপ করিয়া খানিকটা বসিয়া বাদাম গাছের সামনে ফোর্টের পরিখার ঢেউ খেলানো জমিটা দেখিয়া হঠাৎ মনে হইল যেন লবটুলিয়ার উত্তর সীমানায় সরস্বতী কুণ্ডির ধারে সন্ধ্যাবেলায় বসিয়া আছি। পরক্ষণেই পলাশি গেটের পথে মোটর হর্নের আওয়াজে সে ভ্রম ঘুচিল। অনেক দিনের কথা হইলেও কালকার বলিয়া মনে হয়। কলিকাতা শহরের হইচই কর্মকোলাহলের মধ্যে অহরহ ডুবিয়া থাকিয়া এখন যখন লবটুলিয়া বৈহার কি আজমাবাদের সে অরণ্য ভূভাগ, সে জ্যোৎস্না, সে তিমিরময়ী স্তব্ধ রাত্রি, ধুধু বনঝাউ আর কাশবনের চর, দিগ্বলয় লীন ধূসর শৈলশ্রেণী, গভীর রাত্রে বন্য নীল গাইয়ের দলের দ্রুত পদধ্বনি, খর রৌদ্র মধ্যাহ্নে সরস্বতী কুণ্ডির জলের ধারে পিপাসার্ত বন্য মহিষ, সে অপূর্ব মুক্ত শিলাস্ত্রিত প্রান্তরে রঙিন বনফুলের শোভা, ফুটন্ত রক্ত পলাশের ঘন অরণ্যের কথা ভাবি, তখন মনে হয় বুঝি কোনো অবসর দিনের শেষে সন্ধ্যার ঘুমের ঘোরে এক সৌন্দর্য ভরা জগতের স্বপ্ন দেখিয়াছিলাম। পৃথিবীতে তেমন দেশ যেন কোথাও নাই। শুধু বন প্রান্তর নয়, কত ধরনের মানুষ দেখিয়াছিলাম। কুন্তা, মুসম্মত কুন্তার কথা মনে হয়। এখনো যেন সুংঠিয়া বৈহারের বিস্তীর্ণ বন্য কুলের জঙ্গলে সে দরিদ্র মেয়েটি তার ছেলে মেয়েদের সঙ্গে লইয়া
বন্য কুল সংগ্রহ করিয়া তাহার দৈনন্দিন সংসার যাত্রার ব্যবস্থায় ব্যস্ত। নয়তো জ্যোৎস্না ভরা গভীর শীতের রাত্রে সে আমার পাতের ভাত লইবার আশায় আজমাবাদ কাছারির প্রাঙ্গণের এক কোণে ইঁদারাটার কাছে দাঁড়াইয়া আছে। মনে হয় ধাতুরিয়ার কথা, নাটুয়া বালক ধাতুরিয়া। দক্ষিণ দেশে ধরমপুর পরগনার ফসল মারা যাওয়াতে ধাতুরিয়া নাচিয়া গাহিয়া পেটের ভাত জুটাইতে আসিয়াছিল। লপটুলিয়া অঞ্চলের জনবিরল বন্য গ্রামগুলিতে চীনা ঘাসের দানা ভাজা আর আখের গুড় খাইতে পাইয়া কি খুশির হাসি দেখিয়াছিলাম তার মুখে। কোঁকড়া কোঁকড়া চুল, ডাগর চোখ, একটু মেয়েলি ধরনের ভাবভঙ্গি, বছর 13-14 বছরের সুশ্রী ছেলেটি। সংসারে বাপ নাই, মা নাই, কেহ কোথাও নাই, তাই সেই অল্প বয়সেই তাহাকে নিজের চেষ্টা নিজেকেই দেখিতে হয়। সংসারের স্রোতে কোথায় ভাসিয়া গেল আবার। মনে পড়ে সরল মহাজন ধাওতাল সাহুকে। আমার খড়ের বাংলোর কোনটাতে বসিয়া সে বড় বড় সুপারি জাঁতি দিয়া কাটিতেছে। গভীর জঙ্গলের মধ্যে ছোট কুঁড়ে ঘরের ধারে বসিয়া দরিদ্র ব্রাহ্মণ রাজু পাঁড়ে 3টি মহিষ চড়াইতেছে এবং আপন মনে গাহিতেছে, দয়া হইজি। মহালিখারূপের পাহাড়ের পাদদেশে বিশাল বনপ্রান্তরে বসন্ত নামিয়াছে। লপটুলিয়া বৈহারের সর্বত্র হলুদ রঙের গোলগলি ফুলের মেলা। দ্বীপ্রহরে তাম্রাভ রৌদ্রদগ্ধ দিগন্ত বালির ঝড়ে ঝাপসা। রাত্রে দূরে মহালিখারূপের পাহাড়ে আগুনের মালা, শালবনে আগুন দিয়াছে। কত অতি দরিদ্র বালক বালিকা নরনারী, কত দুর্দান্ত প্রকৃতির মহাজন, গায়ক, কাঠুরে, ভিখারির বিচিত্র জীবনযাত্রার সঙ্গে পরিচয় হইয়াছিল। অন্ধকার প্রান্তরে খড়ের বাংলোয় বসিয়া বসিয়া বন্য শিকারীর মুখে অদ্ভুত গল্প শুনিতাম। মোহনপুরা রিজার্ভ ফরেস্টের মধ্যে গভীর রাত্রিতে বন্য মহিষ শিকার করিতে গিয়া ডালপালা ঢাকা গর্তের ধারে বিরাটকায় বন্য মহিষের দেবতাকে তারা দেখিয়াছিল। ইহাদের কথাই বলিব। জগতের যে পথে সভ্য মানুষের চলাচল কম, কত অদ্ভুত জীবনধারার স্রোত আপন মনে উপল বিকীর্ণ অজানা নদী খাত দিয়া ঝিরঝির করিয়া বহিয়া চলে সে পথে, তাহাদের সহিত পরিচয়ের স্মৃতি আজও ভুলিতে পারি নাই। কিন্তু আমার এ স্মৃতি আনন্দের নয়, দুঃখের। এই স্বচ্ছন্দ প্রকৃতির লীলাভূমি আমার হাতেই বিনষ্ট হইয়াছিল। বনের দেবতারা সেজন্য আমায় কখনো ক্ষমা করিবেন না জানি। নিজের অপরাধের কথা নিজের মুখে বলিলে অপরাধের ভার শুনিয়াছি লঘু হইয়া যায়। তাই এই কাহিনীর অবতারণা। 15-16 বছর আগেকার কথা। বিএ পাশ করিয়া কলিকাতায় বসিয়া আছি। বহু জায়গায় ঘুরিয়াও চাকুরি মিলিল না। সরস্বতী পূজার দিন। মেসে অনেকদিন ধরিয়া আছি, তাই নিতান্ত তাড়াইয়া দেয় না, কিন্তু তাগাদার উপর তাগাদা দিয়া মেসের ম্যানেজার অস্থির করিয়া তুলিয়াছে। মেসে প্রতিমা গড়াইয়া পূজা হইতেছে, ধুমধামও মন্দ নয়। সকালে উঠিয়া ভাবিতেছি আজ সব বন্ধ। 2-1টা জায়গায় একটু আশা দিয়াছিল, তা আজ আর কোথাও যাওয়া কোনো কাজের হইবে না, বরং তার চেয়ে ঘুরিয়া ঘুরিয়া ঠাকুর দেখিয়া বেড়াই। মেসের চাকর জগন্নাথ এমন সময় এক টুকরা কাগজ হাতে দিয়া গেল। পড়িয়া দেখিলাম ম্যানেজারের লেখা তাগাদার চিঠি। আজ মেসে পূজা উপলক্ষে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা হইয়াছে। আমার কাছে 2 মাসের টাকা বাকি। আমি যেন চাকরের হাতে অন্তত 10টি টাকা দিই, অন্যথা কাল হইতে খাওয়ার জন্য আমাকে অন্যত্র ব্যবস্থা করিতে হইবে। কথা খুব ন্যায্য বটে, কিন্তু আমার সম্বল মোটে 2টি টাকা আর কয়েক আনা পয়সা। কোনো জবাব না দিয়াই মেস হইতে বাহির হইলাম। পাড়ার নানা স্থানে পূজার বাজনা বাজিতেছে। ছেলেমেয়েরা গলির মোড়ে দাঁড়াইয়া গোলমাল করিতেছে। অভয় ময়রার খাবারের দোকানে অনেক রকম নতুন খাবার থালায় সাজানো। বড় রাস্তার ওপারে কলেজ হোস্টেলের ফটকে নহবত বসিয়াছে।
বাজার হইতে দলে দলে লোক ফুলের মালা ও পূজার উপকরণ কিনিয়া ফিরিতেছে। ভাবিলাম কোথায় যাওয়া যায়। আজ 1 বছরের উপর হইল জোড়াসাঁকো স্কুলের চাকুরি ছাড়িয়া দিয়া বসিয়া আছি, অথবা বসিয়া ঠিক নাই, চাকুরির খোঁজে। হেন মার্চেন্ট আপিস নাই, হেন স্কুল নাই, হেন খবরের কাগজের আপিস নাই, হেন বড়লোকের বাড়ি নাই, যেখানে অন্তত 10 বার না হাঁটাহাঁটি করিয়াছি। কিন্তু সকলেরই এক কথা, চাকুরি খালি নাই। হঠাৎ পথে সতীশের সঙ্গে দেখা। সতীশের সঙ্গে হিন্দু হোস্টেলে একসঙ্গে থাকিতাম। বর্তমানে সে আলিপুরের উকিল। বিশেষ কিছু হয় বলিয়া মনে হয় না। বালিগঞ্জের ওদিকে কোথায় একটা টিউশনি আছে, সেটাই সংসার সমুদ্রে বর্তমানে তাহার পক্ষে ভেলার কাজ করিতেছে। আমার ভেলা তো দূরের কথা, একখানা মাস্তুল ভাঙা কাঠও নাই। যতদূর হাবুডুবু খাইবার তাহা খাইতেছি। সতীশকে দেখিয়া সে কথা আপাতত ভুলিয়া গেলাম। তাহার আর একটা কারণ। সতীশ বলিল, এই যে কোথায় চলেছ সত্যচরণ? চলো হিন্দু স্কুলের ঠাকুরটা দেখে আসি, আমাদের পুরনো জায়গাটা। আর ওবেলা বড় জলসা হবে, এসো। ওয়ার্ড 6-এর সেই অবিনাশকে মনে আছে? সেই যে ময়মনসিংহের কোন জমিদারের ছেলে, সে যে আজকাল বড় গায়ক, সে গান গাইবে। আমায় আবার একখানা কার্ড দিয়েছে, তাদের এস্টেটের 2-একটা কাজকর্ম মাঝে মাঝে করি কিনা। এসো, তোমায় দেখলে সে খুশি হবে। কলেজে পড়িবার সময় আজ 5-6 বছর আগে আমোদ পাইলে আর কিছু চাহিতাম না। এখনো সে মনের ভাব কাটে নাই দেখিলাম। হিন্দু হোস্টেলের ঠাকুর দেখিতে গিয়া সেখানে মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ পাইলাম, কারণ আমাদের দেশের অনেক পরিচিত ছেলে এখানে থাকে। তাহারা কিছুতেই আসিতে দিতে চাহিল না। বলিলাম, বিকেলে জলসা হবে, তা এখন কি, মেস থেকে খেয়ে আসবো এখন। তাহারা সে কথায় কর্ণপাত করিল না। কর্ণপাত করিলে আমাকে সরস্বতী পূজার দিনটা উপবাসে কাটাইতে হইত। ম্যানেজারের অমন কড়া চিঠির পরে আমি গিয়া মেসের লুচি পায়েসের ভোজ খাইতে পারিতাম না, যখন 1 টাকাও দিই নাই। এ বেশ হইল। পেট ভরিয়া নিমন্ত্রণ খাইয়া বৈকালে জলসার আসরে গিয়া বসিলাম। আবার 3 বৎসর পূর্বের ছাত্র জীবনের উল্লাস ফিরিয়া আসিল। কে মনে রাখে যে চাকুরি পাইলাম কি না পাইলাম, মেসের ম্যানেজার মুখ হাড়ি করিয়া বসিয়া আছে কি না আছে। ঠুংরি ও কীর্তনের সমুদ্রে তলাইয়া গিয়া ভুলিয়া গেলাম যে দেনা মিটাইতে না পারিলে কাল সকাল হইতে বায়ু ভক্ষণের ব্যবস্থা হইবে। জলসা যখন ভাঙিল তখন রাত 11টা। অবিনাশের সঙ্গে আলাপ হইল। হিন্দু হোস্টেলে থাকিবার সময় সে আর আমি ডিবেটিং ক্লাবের চাই ছিলাম। একবার স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়কে আমরা সভাপতি করিয়াছিলাম। বিষয় ছিল স্কুল কলেজে বাধ্যতামূলক ধর্মশিক্ষা প্রবর্তন করা উচিত। অবিনাশ প্রস্তাবকর্তা, আমি প্রতিবাদী পক্ষের নায়ক। উভয় পক্ষের তুমুল তর্কের পর সভাপতি আমাদের পক্ষে মত দিলেন। সেই হইতে অবিনাশের সঙ্গে খুব বন্ধুত্ব হইয়া যায়, যদিও কলেজ হইতে বাহির হইয়া এই প্রথম আবার তার সঙ্গে দেখা সাক্ষাৎ। অবিনাশ বলিল, চলো আমার গাড়ি রয়েছে, তোমাকে পৌঁছে দিই। কোথায় থাকো? মেসের দরজায় নামাইয়া দিয়া বলিল, শোনো, কাল হ্যারিংটন স্ট্রিটে আমার বাড়িতে চা খাবে বিকেল 4টের সময়, ভুলো না যেন। 33-2 লিখে রাখো তো নোট বইয়ে। পরদিন খুঁজিয়া হ্যারিংটন স্ট্রিট বাহির করিলাম। বন্ধুর বাড়িও বাহির হইল। বাড়ি খুব বড় নয়, তবে সামনে পেছনে বাগান। গেটে উইস্টারিয়া লতা, নেপালি দারোয়ান ও পিতলের প্লেট। লাল সুরকির বাঁকা রাস্তা। রাস্তার একধারে সবুজ ঘাসের বন, অন্যধারে বড় বড় মুচুকুন্দ চাঁপা ও আম গাছ। গাড়ি বারান্দায় বড় একখানা মোটর গাড়ি। বড়লোকের বাড়ি নয় বলিয়া ভুল করিবার কোনো দিক হইতে কোনো উপায় নাই। সিঁড়ি দিয়া উপরে উঠিয়াই বসার ঘর। অবিনাশ আসিয়া আদর করিয়া ঘরে বসাইল এবং প্রায় সঙ্গে সঙ্গেই পুরাতন দিনের কথাবার্তায় আমরা দুজনেই মশগুল হইয়া গেলাম। অবিনাশের বাবা ময়মনসিংহের একজন বড় জমিদার, কিন্তু সম্প্রতি কলিকাতার বাড়িতে তাহারা কেহই নাই। অবিনাশের এক ভগ্নীর বিবাহ উপলক্ষে গত অগ্রহায়ণ মাসে দেশে গিয়াছিলেন, এখনো কেহই আসেন নাই। এ কথা ও কথার পর অবিনাশ বলিল, এখন কি করছো সত্য? বলিলাম, জোড়াসাঁকো স্কুলে মাস্টারি করতুম, সম্প্রতি বসেই আছি একরকম। ভাবছি আর মাস্টারি করব না, দেখছি অন্য কোনো দিকে যদি।
দু এক জায়গায় আশাও পেয়েছি। আশা পাওয়ার কথা সত্য নয়, কিন্তু অবিনাশ বড়লোকের ছেলে, মস্ত বড় এস্টেট ওদের, তাহার কাছে চাকুরির উমেদারি করিতেছি এটা না দেখায়, তাই কথাটা বলিলাম। অবিনাশ একটুখানি ভাবিয়া বলিল, তোমার মতো একজন উপযুক্ত লোকের চাকুরি পেতে দেরি হবে না অবশ্যই। আমার একটা কথা আছে, তুমি তো আইনও পড়েছিলে না? বলিলাম, পাশও করেছি, কিন্তু ওকালতি করবার মতিগতি নেই। অবিনাশ বলিল, আমাদের একটা জঙ্গল মহল আছে পূর্ণিয়া জেলায়, প্রায় 20-30 হাজার বিঘে জমি। আমাদের সেখানে নায়েব আছে, কিন্তু তার উপর বিশ্বাস করে অত জমি বন্দোবস্তের ভার দেওয়া চলে না। আমরা একজন উপযুক্ত লোক খুঁজছি, তুমি যাবে? খান অনেক সময় মানুষকে প্রবঞ্চনা করে, জানিতাম। অবিনাশ বলে কি, যে চাকুরির খোঁজে আজ 1 বছর কলিকাতার রাস্তাঘাট চষিয়া বেড়াইতেছি, চায়ের নিমন্ত্রণে সম্পূর্ণ অযাচিতভাবে সেই চাকুরির প্রস্তাব আপনা হইতেই সম্মুখে আসিয়া উপস্থিত হইল। তবুও মান বজায় রাখিতে হইবে। অত্যন্ত সংযমের সহিত মনের ভাব চাপিয়া উদাসীনের মতো বলিলাম, ও আচ্ছা, ভেবে বলবো। কাল আছো তো? অবিনাশ খুব খোলাখুলি ও দিলদরিয়া মেজাজের মানুষ, বলিল, ভাবাভাবি রেখে দাও, আমি বাবাকে আজই পত্র লিখতে বসছি। আমরা একজন বিশ্বাসী লোক খুঁজছি, জমিদারির ঘুণ কর্মচারী আমরা চাইনি, কারণ তারা প্রায় চোর। তোমার মতো শিক্ষিত ও বুদ্ধিমান লোকের সেখানে দরকার। জঙ্গলমহল আমরা নতুন প্রজার সঙ্গে বন্দোবস্ত করব। 30 হাজার বিঘের জঙ্গল, অত দায়িত্বপূর্ণ কাজ কি যাত্রার হাতে ছেড়ে দেওয়া যায়? তোমার সঙ্গে আজ আলাপ নয়, তোমার নারী নক্ষত্র আমি জানি। তুমি রাজি হয়ে যাও, আমি এখনই বাবাকে লিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার আনিয়ে দিচ্ছি। কি করিয়া চাকুরি পাইলাম তাহা বেশি বলিবার আবশ্যক নাই, কারণ এই গল্পের উদ্দেশ্য সম্পূর্ণ স্বতন্ত্র। সংক্ষেপে বলিয়া রাখি, অবিনাশের বাড়ির চায়ের নিমন্ত্রণ খাইবার 2 সপ্তাহ পরে আমি একদিন নিজের জিনিসপত্র লইয়া বিএনডব্লিউ রেলওয়ের একটা ছোট স্টেশনে নামিলাম। শীতের বৈকাল, বিস্তীর্ণ প্রান্তরে ঘন ছায়া নামিয়াছে। দূরে বনশ্রেণীর মাথায় মাথায় অল্প অল্প কুয়াশা জমিয়াছে। রেল লাইনের দুধারে মটর ক্ষেত। শীতল সান্ধ্য বাতাসে তাজা মটর শাকের স্নিগ্ধ সুগন্ধে কেমন মনে হইল, যে জীবন আরম্ভ করিতে যাইতেছি তাহা বড় নির্জন হইবে। এই শীতের সন্ধ্যা যেমন নির্জন, যেমন নির্জন এই উদাস প্রান্তর আর ওই দূরের নীল বর্ণ বনশ্রেণী তেমনি। গরুর গাড়িতে প্রায় 15-16 ক্রোশ চলিলাম সারা রাত্রি ধরিয়া। ছইয়ের মধ্যে কলিকাতা হইতে আনিত কম্বলের র্যাগ ইত্যাদি শীতে জল হইয়া গেল। কে জানিত এসব অঞ্চলে এত ভয়ানক শীত। সকালে রৌদ্র যখন উঠিয়াছে তখনও পথ চলিতেছি। দেখিলাম জমির প্রকৃতি বদলাইয়া গিয়াছে। প্রাকৃতিক দৃশ্য অন্য মূর্তি পরিগ্রহ করিয়াছে। ক্ষেত খামার নাই, বস্তি লোকালয়ও বড় একটা দেখা যায় না, কেবল ছোট বড় বন, কোথাও ঘন কোথাও পাতলা, মাঝে মাঝে মুক্ত প্রান্তর, কিন্তু তাহাতে ফসলের আবাদ নাই। কাছারিতে পৌঁছিলাম বেলা 10টার সময়। জঙ্গলের মধ্যে প্রায় 10-15 বিঘা জমি পরিষ্কার করিয়া কতকগুলি খড়ের ঘর, জঙ্গলেরই কাঠ, বাঁশ ও খড় দিয়া তৈরি। ঘরে শুকনো ঘাস ও বনঝাউয়ের সরু গুঁড়ির বেড়া, তাহার উপর মাটি দিয়া লেপা। ঘরগুলি নতুন তৈরি। ঘরের মধ্যে ঢুকিয়াই টাটকা কাটা খড়, আধকাঁচা ঘাস ও বাঁশের গন্ধ পাওয়া গেল। জিজ্ঞাসা করিয়া জানিলাম আগে জঙ্গলের ওদিকে কোথায় কাছারি ছিল, কিন্তু শীতকালে সেখানে জলাভাব হওয়ায় এই নতুন ঘর বাঁধা হইয়াছে, কারণ পাশেই একটা ঝর্ণা থাকায় এখানে জলের কষ্ট নাই। জীবনের বেশিরভাগ সময় কলিকাতায় কাটাইয়াছি। বন্ধু বান্ধবের সঙ্গ, লাইব্রেরি, থিয়েটার, সিনেমা, গানের আড্ডা, এসব ভিন্ন জীবন কল্পনা করিতে পারি না। এ অবস্থায় চাকুরির কয়েকটি টাকার খাতিরে যেখানে আসিয়া পড়িলাম, এত নির্জন স্থানের কল্পনাও কোনোদিন করি নাই। দিনের পর দিন যায়, পূর্বাকাশে সূর্যের উদয় দেখি দূরের পাহাড় ও জঙ্গলের মাথায়। আবার সন্ধ্যায়
সমগ্র বন ঝাউ ও দীর্ঘ ঘাসের বনশীর্ষ সিঁদুরের রঙে রাঙাইয়া সূর্যকে ডুবিয়া যাইতে দেখি। ইহার মধ্যে শীতকালের যে 11 ঘণ্টা ব্যাপী দিন তা যেন খাঁ খাঁ করে শূন্য। কি করিয়া তাহা পুরাইব? প্রথম প্রথম সেইটা আমার পক্ষে হইল মহা সমস্যা। কাজকর্ম করিলে অনেক করা যায় বটে, কিন্তু আমি নিতান্ত নব আগন্তুক, এখনো ভালো করিয়া এখানকার লোকের ভাষা বুঝিতে পারি না, কাজের কোনো বিলি ব্যবস্থাও করিতে পারি না। নিজের ঘরে বসিয়া বসিয়া যে কয়খানি বই সঙ্গে আনিয়াছিলাম তাহা পড়িয়াই কোন রকমে দিন কাটাই। কাছারিতে লোকজন যারা আছে তারা নিতান্ত বর্বর, না বোঝে তাহারা আমার কথা, না আমি ভালো বুঝি তাহাদের কথা। প্রথম দিন 10 কি কষ্টে যে কাটিল, কতবার মনে হইল চাকুরিতে দরকার নাই, এখানে হাঁপাইয়া মরার চেয়ে আতপেটা খাইয়া কলিকাতায় থাকা ভালো। অবিনাশের অনুরোধে কি ভুলই করিয়াছি এই জনহীন জঙ্গলে আসিয়া। এ জীবন আমার জন্য নয়। রাত্রিতে নিজের ঘরে বসিয়া এই সবই ভাবিতেছি, এমন সময় ঘরের দরজা ঠেলিয়া কাছারির বৃদ্ধ মুহুরী গোষ্ঠ চক্রবর্তী প্রবেশ করিলেন। এই একমাত্র লোক যাহার সহিত বাংলা কথা বলিয়া হাঁপ ছাড়িয়া বাঁচি। গোষ্ঠবাবু এখানে আছেন অন্তত 17-18 বছর। বর্ধমান জেলার বনপাস স্টেশনের কাছে কোন গ্রামে তার বাড়ি। বলিলাম, বসুন গোষ্ঠবাবু। গোষ্ঠবাবু অন্য একখানা চেয়ারে বসিলেন, বলিলেন, আপনাকে একটা কথা বলতে এলাম নিরিবিলি। এখানকার কোনো মানুষকে বিশ্বাস করবেন না, এ বাংলাদেশ নয়, লোকজন সব বড় খারাপ। বাংলাদেশের মানুষের যে সবাই খুব ভালো এমন নয় গোষ্ঠবাবু, সে আর আমার জানতে বাকি নেই ম্যানেজার বাবু। সেই দুঃখে আর ম্যালেরিয়ার তাড়নায় প্রথম এখানে আসি। প্রথম এসে বড় কষ্ট হতো, এই জঙ্গলে মন হাঁপিয়ে উঠত। আজকাল এমন হয়েছে, দেশ তো দূরের কথা, পূর্ণিয়া কি পাটনাতে কাজে গিয়ে 2 দিনের বেশি 3 দিন থাকতে পারিনি। গোষ্ঠবাবুর মুখের দিকে সকৌতুকে চাহিলাম। বলে কি? জিজ্ঞাসা করিলাম, থাকতে পারেন না কেন? জঙ্গলের জন্য মন হাঁপায় নাকি? গোষ্ঠবাবু আমার দিকে চাহিয়া একটু হাসিলেন, বলিলেন, ঠিক তাই ম্যানেজার বাবু, আপনিও বুঝবেন, নতুন এসেছেন কলকাতা থেকে, কলকাতার জন্য মন উড়ু উড়ু করছে, বয়সও আপনার কম। কিছুদিন এখানে থাকুন, তারপর দেখবেন। কি দেখব? জঙ্গল আপনাকে পেয়ে বসবে। কোনো গোলমাল কি লোকের ভিড় ক্রমশ আর ভালো লাগবে না। আমারও তাই হয়েছে মশাই। এই গত মাসে মুঙ্গের গিয়েছিলাম মোকদ্দমার কাজে, কেবল মনে হয় কবে এখান থেকে বেরোবো। মনে মনে ভাবিলাম, ভগবান সে দুরবস্থার হাত থেকে আমায় উদ্ধার করুন। তার আগে চাকুরিতে ইস্তফা দিয়া কোনকালে কলিকাতায় ফিরিয়া গিয়াছি। গোষ্ঠবাবু বলিলেন, বন্দুকটা রাত বেরাত শিয়রে শিয়রে রেখে শোবেন, জায়গা ভালো নয়। এর আগে একবার কাছারিতে ডাকাতি হয়ে গিয়েছে, তবে আজকাল এখানে আর টাকা কড়ি থাকে না, এই যা কথা। কৌতূহলের সহিত বলিলাম, বলেন কি, কতকাল আগে ডাকাতি হয়েছিল? বেশি না, এই বছর 8-9 আগে। কিছুদিন থাকুন, তখন সব কথা জানতে পারবেন। এই অঞ্চল বড় খারাপ, তাছাড়া এই ভয়ানক জঙ্গলে ডাকাতি করে মেরে নিলে দেখবেই বাকি। গোষ্ঠবাবু চলিয়া গেলে একবার ঘরের জানালার কাছে আসিয়া দাঁড়াইলাম। দূরে জঙ্গলের মাথায় চাঁদ উঠিতেছে, আর সেই উদীয়মান চন্দ্রের পটভূমিকায় আঁকা বাঁকা একটা বনঝাউয়ের ডাল, ঠিক যেন জাপানি চিত্রকর হোকুসাই অঙ্কিত একখানা ছবি। চাকুরি করিবার আর জায়গা খুঁজিয়া পাই নাই। এসব বিপজ্জনক স্থান, আগে জানিলে কখনোই অবিনাশকে কথা দিতাম না। দুর্ভাবনা সত্ত্বেও উদীয়মান চন্দ্রের সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করিল। কাছারির অনতি দূরে একটা ছোট পাথরের টিলা, তার উপর প্রাচীন ও সুবৃহৎ একখানা বটগাছ। এই বটগাছের নাম গ্র্যান্ড সাহেবের বটগাছ। কেন এমন নাম হইল তখন অনুসন্ধান করিয়াও কিছু জানিতে পারি নাই। একদিন নিস্তব্ধ অপরাহ্নে বেড়াইতে বেড়াইতে পশ্চিম দিগন্তে সূর্যাস্তের শোভা দেখিতে টিলার উপরে উঠিলাম। টিলার উপরকার বটতলায় আসন্ন সন্ধ্যার ঘন ছায়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া
কত দূর পর্যন্ত এক চমকে দেখিতে পাইলাম কলুটোলার মেষ, কপালিটোলার সেই ব্রিজের আড্ডাটি, গোল দেখিতে আমার প্রিয় বেঞ্চখানা। প্রতিদিন এমন সময় যাহাতে গিয়া বসিয়া কলেজ স্ট্রিটের বিরামহীন জনস্রোত ও বাস মোটরের ভিড় দেখিতাম। হঠাৎ যেন কত দূরে পড়িয়া রহিয়াছে মনে হইল তাহারা। মন হু হু করিয়া উঠিল, কোথায় আছি? কোথাকার জনহীন অরণ্যে প্রান্তরে খড়ের চালায় বাস করিতেছি চাকুরির খাতিরে। মানুষ এখানে থাকে, লোক নাই, জন নাই, সম্পূর্ণ নিঃসঙ্গ, একটা কথা কহিবার মানুষ পর্যন্ত নাই। এদেশের এইসব মূর্খ বর্বর মানুষ, এরা একটা ভালো কথা বলিলে বুঝিতে পারে না। এদেরই সাহচর্যে দিনের পর দিন কাটাইতে হইবে। সেই দূর বিসর্পী দিগন্তব্যাপী জনহীন সন্ধ্যার মধ্যে দাঁড়াইয়া মন উদাস হইয়া গেল, কেমন ভয়ও হইল। তখন সংকল্প করিলাম, এ মাসের আর সামান্য দিনই বাকি, সামনের মাসটা কোনরূপে চোখ বুজিয়া কাটাইব। তারপর অবিনাশকে একখানা লম্বা পত্র লিখিয়া চাকুরিতে ইস্তফা দিয়া কলিকাতায় ফিরিয়া গিয়া সভ্য বন্ধু বান্ধবদের অভ্যর্থনা পাইয়া, সভ্য খাদ্য খাইয়া, সভ্য সুরের সঙ্গীত শুনিয়া, মানুষের ভিড়ের মধ্যে ঢুকিয়া বহু মানবের আনন্দ উল্লাস ভরা কণ্ঠস্বর শুনিয়া বাঁচিব। পূর্বে কি জানিতাম মানুষের মধ্যে থাকিতে এত ভালোবাসি, মানুষকে এত ভালোবাসি? তাহাদের প্রতি আমার যে কর্তব্য, হয়তো সবসময় তাহা করিয়া উঠিতে পারি না, কিন্তু ভালোবাসি তাহাদের নিশ্চয়ই, নতুবা এত কষ্ট পাইব কেন তাহাদের ছাড়িয়া আসিয়া? প্রেসিডেন্সি কলেজের রেলিংয়ে বই বিক্রি করে সেই যে বৃদ্ধ মুসলমানটি, কতদিন তাহার দোকানে দাঁড়াইয়া পুরনো বই ও মাসিক পত্রিকার পাতা উল্টাইয়াছি। কেনা উচিত ছিল হয়তো, কিন্তু কেনা হয় নাই। সেও যেন পরম আত্মীয় বলিয়া মনে হইল। তাহাকে আজ কতদিন দেখি নাই। কাছারিতে ফিরিয়া নিজের ঘরে ঢুকিয়া টেবিলে আলো জ্বালিয়া একখানা বই লইয়া বসিয়াছি। সিপাহী মনেশ্বর সিং আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। বলিলাম, কি মনেশ্বর? ইতিমধ্যে দেহাতি হিন্দি কিছু কিছু বলিতে শিখিয়াছিলাম। মনেশ্বর বলিল, হুজুর, আমায় একখানা লোহার কড়া কিনে দেবার হুকুম যদি দেন মুহুরী বাবুকে। কি হবে লোহার কড়া? মনেশ্বরের মুখ প্রাপ্তির আশায় উজ্জ্বল হইয়া উঠিল। সে বিনীত সুরে বলিল, একখানা লোহার কড়া থাকিলে কত সুবিধে হুজুর। যেখানে সেখানে সঙ্গে নিয়ে গেলাম, ভাত রাঁধা যায়, জিনিসপত্র রাখা যায়, ওতে করে ভাত খাওয়া যায়, ভাঙবে না। আমার একখানাও কড়া নেই। কতদিন থেকে ভাবছি একখানা কড়ার কথা, কিন্তু হুজুর বড় গরিব, একখানা কড়ার দাম 6 আনা। অত দাম দিয়ে কড়া কিনি কেমন করে? তাই হুজুরের কাছে আসা, অনেক দিনের স্বাদ একখানা কড়া আমার হয়। হুজুর যদি মঞ্জুর করেন, হুজুর মালিক। একখানা লোহার কড়াই যে এত গুণের, তাহার জন্য যে এখানে লোক রাত্রে স্বপ্ন দেখে, এ ধরনের কথা আমি এই প্রথম শুনিলাম। এত গরিব লোক পৃথিবীতে আছে যে 6 আনা দামের একখানা লোহার কড়াই জুটিলে স্বর্গ হাতে পায়। শুনিয়াছিলাম এদেশের লোক বড় গরিব, এত গরিব তাহা জানিতাম না। বড় মায়া হইল। পরদিন আমার সই করা চিরকুটের জোরে মনেশ্বর সিং নৌগচ্ছিয়ার বাজার হইতে একখানা 5 নম্বরের কড়াই কিনিয়া আনিয়া আমার ঘরের মেঝেতে নামাইয়া আমায় সেলাম দিয়া দাঁড়াইল। हो गई हुजूर की कृपा से, कड़ैया हो गई। তাহার হর্ষোৎফুল্ল মুখের দিকে চাহিয়া আমার এই 1 মাসের মধ্যে সর্বপ্রথম আজ মনে হইল, বেশ লোকগুলো, বড় কষ্ট তো এদের। কিছুতেই কিন্তু এখানকার এই জীবনের সঙ্গে নিজেকে আমি খাপ খাওয়াইতে পারিতেছি না। বাংলাদেশ হইতে সদ্য আসিয়াছি, চিরকাল কলিকাতায় কাটাইয়াছি। এই অরণ্যভূমির নির্জনতা যেন পাথরের মতো বুকে চাপিয়া আছে বলিয়া মনে হয়। একদিন বৈকালে বেড়াইতে বাহির হইয়া অনেক দূর পর্যন্ত যাই। কাছারির কাছে তবুও লোকজনের গলা শুনিতে পাওয়া যায়। রশি 2-3 গেলেই কাছারি ঘরগুলা যেমন দীর্ঘ বনঝাউ ও কাশ জঙ্গলের আড়ালে পড়ে, তখন মনে হয় সমস্ত পৃথিবীতে আমি একাকী।
তারপর যত দূর যাওয়া যায়, চওড়া মাঠের দুধারে ঘন বনের সারি বহুদূর পর্যন্ত চলিয়াছে। শুধু বন আর ঝোপ, গজারি গাছ, বাবলা, বন্য কাঁটা বাঁশ, বেতঝোপ। গাছের ও ঝোপের মাথায় মাথায় অস্তন্মুখ সূর্য সিঁদুর ছড়াইয়া দিয়াছে। সন্ধ্যার বাতাসে বন্য পুষ্প ও তৃণগুল্মের সুঘ্রাণ। প্রতি ঝোপ পাখির কাকলিতে মুখর। তার মধ্যে হিমালয়ের বনটিয়াও আছে। মুক্ত দূর প্রসারী তৃণাবৃত প্রান্তর ও শ্যামল বনভূমির মেলা। এই সময় মাঝে মাঝে মনে হইত যে এখানে প্রকৃতির যে রূপ দেখিতেছি এমনটি আর কোথাও দেখি নাই। যত দূর চোখ যায় এ সব যেন আমার। আমি এখানে একমাত্র মানুষ। আমার নির্জনতা ভঙ্গ করিতে আসিবে না কেউ। মুক্ত আকাশতলে, নিস্তব্ধ সন্ধ্যায়, দূর দিগন্তের সীমারেখা পর্যন্ত মনকে ও কল্পনাকে প্রসারিত করিয়া দিই। কাছারি হইতে প্রায় 1 ক্রোশ দূরে একটা নাবাল জায়গা আছে। সেখানে ক্ষুদ্র কয়েকটি পাহাড়ি ঝর্ণা ঝিরঝির করিয়া বহিয়া যাইতেছে। তাহার দুপারে জলজ লিলির বন, কলিকাতার বাগানে যাহাকে স্পাইডার লিলি বলে। বন্য স্পাইডার লিলি কখনো দেখি নাই, জানিতামও না যে এমন নিভৃত ঝর্ণার উপল বিছানো তীরে ফুটন্ত লিলি ফুলের এত শোভা হয়, বা বাতাসে তাহারা এত মৃদু কোমল সুবাস বিস্তার করে। কতবার গিয়া এখানটিতে চুপ করিয়া বসিয়া আকাশ, সন্ধ্যা ও নির্জনতা উপভোগ করিয়াছি। মাঝে মাঝে ঘোড়ায় চড়িয়া বেড়াই। প্রথম প্রথম ভালো চড়িতে পারিতাম না, ক্রমে ভালোই শিখিলাম। শিখিয়াই বুঝিলাম জীবনে এত আনন্দ আর কিছুতেই নাই। যে কখনো এমন নির্জন আকাশতলে দিগন্তব্যাপী বনপ্রান্তরে ইচ্ছামতো ঘোড়া ছুটিয়া না বেড়াইয়াছে, তাহাকে বোঝানো যাইবে না সে কি আনন্দ। কাছারি হইতে 10-15 মাইল দূরবর্তী স্থানে সার্ভে পার্টি কাজ করিতেছে। প্রায় আজকাল সকালে 1 পেয়ালা চা খাইয়া ঘোড়ার পিঠে জিন কষিয়া সেই যে ঘোড়ায় উঠি। কোনোদিন ফিরি বৈকালে, কোনোদিন বা ফিরিবার পথে জঙ্গলের মাথার উপর নক্ষত্র উঠে, বৃহস্পতি জলজল করে। জ্যোৎস্না রাতে বনপুষ্পের সুবাস জ্যোৎস্নার সহিত মেশে। শৃগালের রব প্রহর ঘোষণা করে। জঙ্গলের ঝিঁঝি পোকা দল বাঁধিয়া ডাকিতে থাকে। যে কাজে এখানে আসা তার জন্য অনেক চেষ্টা করা যাইতেছে। এত 1000 বিঘা জমি হঠাৎ বন্দোবস্ত হওয়াও সোজা কথা নয় অবশ্য। আর একটা ব্যাপার এখানে আসিয়া জানিয়াছি, এই জমি আজ 30 বছর পূর্বে নদীগর্ভে শিকস্তি হইয়া গিয়াছিল। 20 বছর হইল বাহির হইয়াছে। কিন্তু যাহারা পিতৃপিতামহের জমি গঙ্গায় ভাঙিয়া যাওয়ার পরে অন্যত্র উঠিয়া গিয়া বাস করিয়াছিল, সেই পুরাতন প্রজাদিগকে জমিদার এই সব জমিতে দখল দিতে চাহিতেছেন না। মোটা সেলামি ও বর্ধিত হারে খাজনার লোভে নূতন প্রজাদের সঙ্গেই বন্দোবস্ত করিতে চান। অথচ যেসব গৃহহীন, আশ্রয়হীন, অতি দরিদ্র পুরাতন প্রজাকে তাহাদের ন্যায্য অধিকার হইতে বঞ্চিত করা হইয়াছে, তাহারা বারবার অনুরোধ উপরোধ কান্নাকাটি করিয়াও জমি পাইতেছে না। আমার কাছেও অনেকে আসিয়াছিল। তাহাদের অবস্থা দেখিলে কষ্ট হয়। কিন্তু জমিদারের হুকুম, কোনো পুরাতন প্রজাকে জমি দেওয়া হইবে না। কারণ একবার চাপিয়া বসিলে তাহাদের পুরাতন সত্ত্ব তাহারা আইনত দাবি করিতে পারে। জমিদারের লাঠির জোর বেশি। প্রজারা আজ 20 বৎসর ভূমিহীন ও গৃহহীন অবস্থায় দেশে দেশে মজুরি করিয়া খায়। কেহ সামান্য চাষবাস করে, অনেকে মরিয়া গিয়াছে। তাহাদের ছেলেপিলেরা নাবালক বা অসহায়। প্রবল জমিদারের বিরুদ্ধে স্রোতের মুখে কুটার মতো ভাসিয়া যাইবে। এদিকে নূতন প্রজা সংগ্রহ করা যায় কোথা হইতে? মুঙ্গের, পূর্ণিয়া, ভাগলপুর, ছাপড়া প্রভৃতি নিকটবর্তী জেলা হইতে লোক যাহারা আসে, দূর শুনিয়া পিছাইয়া যায়। 2-5 জন কিছু কিছু লইতেছেও। এইরূপ মৃদু গতিতে অগ্রসর হইলে 10,000 বিঘা জঙ্গলি জমি প্রজাবিলি হইতে 20-25 বৎসর লাগিয়া যাইবে। আমাদের এক ডিহি কাছারি আছে, সেও ঘোর জঙ্গলময় মহাল।
এখান থেকে 19 মাইল দূরে। জায়গাটার নাম লবটুলিয়া। কিন্তু এখানেও যেমন জঙ্গল, সেখানেও তেমনি। কেবল সেখানে কাছারি রাখার উদ্দেশ্য এই যে সেই জঙ্গলটা প্রতি বছর গোয়ালাদের গরু মহিষ চড়াইবার জন্য খাজনা করিয়া দেওয়া হয়। এ বাদে সেখানে প্রায় 200-300 বিঘা জমিতে বন্য কুলের জঙ্গল আছে। লাক্ষা কীট পুষিবার জন্য লোকে এই কুলবন জমা লইয়া থাকে। এই টাকাটা আদায় করিবার জন্য সেখানে 10 টাকা মাহিনায় একজন পাটোয়ারি ও তাহার একটা ছোট কাছারি আছে। কুলবন ইজারা দিবার সময় আসিতেছে। একদিন ঘোড়া করিয়া লবটুলিয়াতে রওনা হইলাম। আমার কাছারি ও লবটুলিয়ার মাঝখানে একটা উঁচু রাঙামাটির ডাঙা প্রায় 7-8 মাইল লম্বা। এর নাম ফুলকিয়া বৈহার। কত ধরনের গাছপালা ও ঝোপ জঙ্গলে পরিপূর্ণ। জায়গায় জায়গায় বন এত ঘন যে ঘোড়ার গায়ে ডালপালা ঠেকে। ফুলকিয়া বৈহার যেখানে নামিয়া গিয়া সমতল ভূমির সহিত মিশিল, চানন বলিয়া একটি পাহাড়ি নদী সেখানে উপলখণ্ডের উপর দিয়া ঝিরঝির করিয়া বহিতেছে। বর্ষাকালে সেখানে জল খুব গভীর, শীতকালে এখন তত জল নাই। লবটুলিয়ায় এই প্রথম আসিলাম। অতি ক্ষুদ্র এক খড়ের ঘর, তার মেঝে জমির সঙ্গে সমতল। ঘরের বেড়া পর্যন্ত শুকনো কাশের, বন ঝাউয়ের ডালের পাতা দিয়া বাঁধা। সন্ধ্যার কিছু পূর্বে সেখানে পৌঁছিলাম। এত শীত যেখানে থাকি সেখানে নাই। শীতে জমিয়া যাইবার উপক্রম হইলাম বেলা না পড়িতেই। সিপাহীরা বনের ডালপাতা জ্বালাইয়া আগুন করিল। সেই আগুনের ধারে ক্যাম্প চেয়ারে বসিলাম। অন্য সবাই গোল হইয়া আগুনের চারিধারে বসিল। কোথা হইতে 5.5 একটা রুই মাছ পাটোয়ারি আনিয়াছিল। এখন কথা উঠিল, রান্না করিবে কি? আমি সঙ্গে পাচক আনি নাই, নিজেও রান্না করিতে জানি না। আমার সঙ্গে সাক্ষাৎ করিবার জন্য 7-8 জন লবটুলিয়াতে অপেক্ষা করিতেছিল। তাহাদের মধ্যে কন্টু মিশ্র নামে এক মৈথিল ব্রাহ্মণকে পাটোয়ারি রান্নার জন্য নিযুক্ত করিল। পাটোয়ারিকে বলিলাম, এসব লোকেই কি ইজারা ডাকবে? পাটোয়ারি বলিল, না হুজুর, ওরা খাবার লোভে এসেছে। আপনার আসবার নাম শুনে আজ 2 দিন ধরে কাছারিতে এসে বসে আছি। এদেশের লোকের ওই রকম অভ্যেস। আরো অনেকে বোধহয় কাল আসবে। এমন কথা কখনো শুনি নাই। বলিলাম, সে কি? আমি তো নিমন্ত্রণ করিনি এদের। হুজুর, এরা বড় গরিব, ভাত জিনিসটা খেতে পায় না। কলাইয়ের ছাতু, মকাইয়ের ছাতু এই এরা 12 মাস খায়। ভাত খেতে পাওয়াটা এরা ভোজের সমান বিবেচনা করে। আপনি আসছেন, ভাত খেতে পাবে এখানে, সেই লোভেই সব এসেছে। দেখুন না আরো কত আসে। বাংলাদেশের লোকে বড় বেশি সভ্য হইয়া গিয়াছে ইহাদের তুলনায় মনে হইল। কেন জানি না, অন্ন ভোজন লোলুপ সরল ব্যক্তিগুলিকে আমার সে রাত্রে এত ভালো লাগিল। আগুনের চারিধারে বসিয়া তাহারা নিজেদের মধ্যে গল্প করিতেছিল, আমি শুনিতেছিলাম। প্রথমে তাহারা আমার আগুনে বসিতে চাহে নাই, আমার প্রতি সম্মানসূচক দূরত্ব বজায় রাখিবার জন্য। আমি তাহাদের ডাকিয়া আনিলাম। কন্টু মিশ্র কাছে বসিয়াই আসান কাঠের ডালপালা জ্বালাইয়া মাছ রাঁধিতেছে। ধুনা পোড়াইবার মতো সুগন্ধ বাহির হইতেছে ধোঁয়া হইতে। আগুনের কুণ্ডের বাহিরে গেলে মনে হয় যেন আকাশ হইতে বরফ পড়িতেছে, এত শীত। খাওয়া দাওয়া হইতে রাত হইয়া গেল অনেক। কাছারিতে যত লোক ছিল সকলেই খাইল। তারপর আবার আগুনের ধারে গোল হইয়া বসা গেল। শীতে মনে হইতেছে শরীরের রক্ত পর্যন্ত জমিয়া যাইবে। ফাঁকা বলিয়াই শীত বোধহয় এত বেশি, কিংবা বোধহয় হিমালয় বেশি দূর নয় বলিয়া। আগুনের ধারে আমরা 7-8 জন লোক। সামনে ছোট ছোট 2খানি খড়ের ঘর। একখানিতে থাকিব আমি, আর একখানিতে বাকি এতগুলি। আমাদের চারিদিকে ঘিরিয়া অন্ধকার বন ও প্রান্তর। মাথার উপরে নক্ষত্র ছড়ানো দূর প্রসারী অন্ধকার আকাশ। আমার বড় অদ্ভুত লাগিল, যেন চিরপরিচিত পৃথিবী হইতে নির্বাসিত হইয়া মহাশূন্যে এক গ্রহে অন্য এক অজ্ঞাত রহস্যময় জীবনধারার সহিত জড়িত হইয়া পড়িয়াছি। একজন 30-32 বছরের লোক এই দলের মধ্যে আমার মনোযোগকে বিশেষভাবে আকৃষ্ট করিয়াছিল। লোকটির নাম গণরী তিওয়ারি। শ্যামবর্ণ দোহারা চেহারা, মাথায় বড় চুল,
কপালে দুটি লম্বা ফোঁটা কাটা। এই শীতে গায়ে একখানা মোটা চাদর ছাড়া আর কিছুই নাই। এদেশের রীতি অনুযায়ী গায়ে একটা মেরজাই থাকা উচিত ছিল, তা পর্যন্ত নাই। অনেকক্ষণ হইতে আমি লক্ষ্য করিতেছিলাম, সে সকলের দিকে কেমন কুণ্ঠিতভাবে চাহিতেছিল, কারো কথার কোনো প্রতিবাদ করিতেছিল না, অথচ কথা যে সে কম বলিতেছিল তা নয়। আমার প্রতি কথার উত্তরে কেবল সে বলে, হুজুর। এদেশের লোকে যখন কোনো মান্য ও উচ্চপদস্থ ব্যক্তির কথা মানিয়া লয়, তখন কেবল মাথা সামনের দিকে অল্প ঝাঁকাইয়া সসম্ভ্রমে বলে, হুজুর। গণরিকে বলিলাম, তুমি থাকো কোথায় তেওয়ারিজি? আমি যে তাহাকে সরাসরি প্রশ্ন করিব, এতটা সম্মান যেন তাহার পক্ষে সম্পূর্ণ অপ্রত্যাশিত। এভাবে সে আমার দিকে চাহিল, বলিল, ভীমদাস টোলা হুজুর। তারপর সে তাহার জীবনের ইতিহাস বর্ণনা করিয়া গেল, একটানা নয়, আমার প্রশ্নের উত্তরে টুকরো টুকরো ভাবে। গণরি তেওয়ারির বয়স যখন 12 বছর, তার বাপ তখন মারা যায়। এক বৃদ্ধা পিসিমা তাহাকে মানুষ করে। সে পিসিমাও বাপের মৃত্যুর বছর 5 পরে যখন মারা গেলেন, গণরি তখন জগতে ভাগ্য অন্বেষণে বাহির হইল। কিন্তু তাহার জগৎ পূর্বে পূর্ণিয়া শহর, পশ্চিমে ভাগলপুর জেলার সীমানা, দক্ষিণে এই নির্জনময় অরণ্যময় ফুলকিয়া বৈহার, উত্তরে কুশি নদী, ইহারই মধ্যে সীমাবদ্ধ। ইহারই মধ্যে গ্রামে গ্রামে গৃহস্থের দুয়ারে ফিরিয়া, কখনো ঠাকুর পূজা করিয়া, কখনো গ্রাম্য পাঠশালায় পণ্ডিতি করিয়া, কায়ক ক্লেশে নিজের আহারের জন্য কলাইয়ের ছাতু ও চীনা ঘাসের দানার রুটির সংস্থান করিয়া আসিয়াছে। সম্প্রতি মাস 2 চাকুরি নাই। পর্বতা গ্রামের পাঠশালা উঠিয়া গিয়াছে। ফুলকিয়া বৈহারের 10,000 বিঘা অরণ্যময় অঞ্চলে লোকের বস্তি নাই। এখানে গো মহিষ পালকের দল মহিষ চড়াইতে আনে জঙ্গলে, তাহাদের বাথানে বাথানে ঘুরিয়া খাদ্য ভিক্ষা করিয়া বেড়াইতেছিল। আজ আমার আসিবার খবর পাইয়া অনেকের সঙ্গে এখানে আসিয়াছে। আসিয়াছে কেন সে কথা আরো চমৎকার। এখানে এত লোক এসেছে কেন তেওয়ারিজি? হুজুর, সবাই বললে ফুলকিয়ার কাছারিতে ম্যানেজার এসেছেন, সেখানে গেলে ভাত খেতে পাওয়া যাবে, তাই ওরা এলো। ওদের সঙ্গে আমিও এলাম। ভাত এখানকার লোকে কি খেতে পায় না? কোথায় পাবে হুজুর? নওগচ্ছি আর মারোয়ারিরা রোজ ভাত খায়। আমি নিজে আজ ভাত খেলাম বোধহয় 3 মাস পরে। গত ভাদ্র মাসের সংক্রান্তিতে রাসবিহারী সিং রাজপুতের বাড়ি নিমন্ত্রণ ছিল। সে বড়লোক, ভাত খাইয়েছিল, তারপর আর খাইনি। যতগুলি লোক আসিয়াছিল, এই ভয়ানক শীতে কাহারও গাত্র বস্ত্র নাই। রাত্রে আগুন পোহাইয়া রাত কাটায়। শেষ রাত্রে শীত যখন বেশি পড়ে, আর ঘুম হয় না শীতের চোটে। আগুনের খুব কাছে ঘেঁষিয়া বসিয়া থাকে ভোর পর্যন্ত। কেন জানি না ইহাদের হঠাৎ এত ভালো লাগিল। ইহাদের দারিদ্র, ইহাদের সারল্য, কঠোর জীবন সংগ্রামে ইহাদের যুঝিবার ক্ষমতা, এই অন্ধকার আরণ্যভূমি ও হিমবর্ষী মুক্ত আকাশ, বিলাসিতার কোমল পুষ্পাস্তৃত পথে ইহাদের যাইতে দেয় নাই। কিন্তু ইহাদিগকে সত্যকার পুরুষ মানুষ করিয়া গড়িয়াছে। 2টি ভাত খাইতে পাওয়ার আনন্দে যারা ভিমদাসটোলা ও পর্বতা হইতে 9 মাইল পথ হাঁটিয়া আসিয়াছে বিনা নিমন্ত্রণে, তাহাদের মনের আনন্দ গ্রহণ করিবার শক্তি ও সতেজ ভাবিয়া বিস্মিত হইলাম। অনেক রাত্রে কিসের শব্দে ঘুম ভাঙিয়া গেল। শীতে মুখ বাহির করা যেন কষ্টকর। এমন যে শীত এখানে তা না জানার দরুন উপযুক্ত গরম কাপড় ও লেপ তোষক আনি নাই। কলিকাতায় যে কম্বল গায়ে দিতাম সেখানেই আনিয়াছিলাম। শেষ রাত্রে শীতে সে যেন ঠান্ডা জল হইয়া যায় প্রতিদিন। যে পাশে শুইয়া থাকি শরীরের গরমে সেদিকটা তবুও থাকে একরকম। অন্য কাতে পাশ ফিরিতে গিয়া দেখি বিছানা কনকন করিতেছে সে পাশে। মনে হয় যেন ঠান্ডা পুকুরের জলে পৌষ মাসের রাত্রে ডুব দিলাম। পাশেই জঙ্গলের মধ্যে কিসের যেন সম্মিলিত পদশব্দ, কাহারা যেন দৌড়িতেছে। গাছপালা, শুকনো বন ঝাউয়ের গাছ মটমট শব্দে ভাঙিয়া ঊর্ধ্বশ্বাসে দৌড়িতেছে। কি ব্যাপারখানা কিছু বুঝিতে না পারিয়া
সিপাহী বিষ্ণুরাম পাড়ে ও স্কুল মাস্টার গণরী তেওয়ারিকে ডাক দিলাম। তাহারা নিদ্রা জড়িত চোখে উঠিয়া বসিল। কাছারির মেঝেতে যে আগুন জ্বালা হইয়াছিল তাহারই শেষ দীপ্তিটুকুতে ওদের মুখে আলস্য, সম্ভ্রম ও নিদ্রালুতার ভাব ফুটিয়া উঠিল। গণরী তেওয়ারি কান পাতিয়া একটু শুনিয়াই বলিল, কিছু না হুজুর, নীলগাইয়ে জেরা দৌড়চ্ছে জঙ্গলে। কথা শেষ করিয়াই সে নিশ্চিন্ত মনে পাশ ফিরিয়া শুইতে যাইতেছিল। জিজ্ঞাসা করিলাম, নীলগাইয়ের দল হঠাৎ এত রাত্রে অমন দৌড়বার কারণ কি? বিষ্ণুরাম পাড়ে আশ্বাস দিবার সুরে বলিল, হয়তো কোনো জানোয়ারে তাড়া করে থাকবে হুজুর, এছাড়া আর কি। কি জানোয়ার? কি আর জানোয়ার হুজুর, জঙ্গলের জানোয়ার। শের হতে পারে, নয়তো ভালু। যে ঘরে শুইয়া আছি নিজের অজ্ঞাত সারে তাহার কাশডাঁটায় বাঁধা আগড়ের দিকে নজর পড়িল। সে আগড়ও এত হালকা যে বাহির হইতে একটি কুকুরে ঠেলা মারিলেও তাহা ঘরের মধ্যে উল্টাইয়া পড়ে। এমন অবস্থায় ঘরের সামনেই জঙ্গলে নিস্তব্ধ নিশীথ রাত্রে বাঘ বা ভালুকে বন্য নীলগাইয়ের দল তাড়া করিয়া লইয়া চলিয়াছে। এ সংবাদটিতে যে বিশেষ আশ্বস্ত হইলাম না তাহা বলাই বাহুল্য। একটু পরেই ভোর হইয়া গেল। দিন যতই যাইতে লাগিল জঙ্গলের মোহ ততই আমাকে ক্রমে পাইয়া বসিল। এর নির্জনতা ও অপরাহ্নের সিঁদুর ছড়ানো বনঝাউয়ের জঙ্গলের কি আকর্ষণ আছে বলিতে পারি না। আজকাল ক্রমশ মনে হয় এই দিগন্তব্যাপী বিশাল বন প্রান্তর ছাড়িয়া, ইহার রোদ পোড়া মাটির তাজা সুগন্ধ, এই স্বাধীনতা, এই মুক্তি ছাড়িয়া কলিকাতার গোলমালের মধ্যে আর ফিরিতে পারিব না। এ মনের ভাব একদিনে হয় নাই। কত রূপে কত সাজেই যে বন্য প্রকৃতি আমার মুগ্ধ অনভ্যস্ত দৃষ্টির সম্মুখে আসিয়া আমায় ভুলাইল। কত সন্ধ্যা আসিল অপূর্ব রক্তমেঘের মুকুট মাথায়। দুপুরের খরতর রৌদ্র আসিল উন্মাদিনী ভৈরবীর বেশে। গভীর নিশীথে জ্যোৎস্নাবরণী সুরসুন্দরীর সাজে হিম স্নিগ্ধ বনকুসুমের সুবাস মাখিয়া আকাশ ভরা তারার মালা গলায়। অন্ধকার রজনীতে কাল পুরুষের আগুনের খর্গ হাতে দিক বিদিক ব্যাপিয়া বিরাট কালী মূর্তিতে। একদিনের কথা জীবনে কখনো ভুলিব না। মনে আছে সেদিন দোল পূর্ণিমা। কাছারির সিপাহীরা ছুটি চাহিয়া লইয়া সারাদিন ঢোল বাজাইয়া হোলি খেলিয়াছি। সন্ধ্যার সময়ও নাচ গানের বিরাম নাই দেখিয়া আমি নিজের ঘরে টেবিলে আলো জ্বালাইয়া অনেক রাত পর্যন্ত হেড অফিসের জন্য চিঠিপত্র লিখিলাম। কাজ শেষ হইতেই ঘড়ির দিকে চাহিয়া দেখি রাত প্রায় 1টা বাজে। শীতে জমিয়া যাইবার উপক্রম হইয়াছি। একটা সিগারেট ধরাইয়া জানালা দিয়া বাহিরের দিকে উঁকি মারিয়া মুগ্ধ ও বিস্মিত হইয়া দাঁড়াইয়া রহিলাম। যে জিনিসটা আমাকে মুগ্ধ করিল তাহা পূর্ণিমা নিশীথিনীর অবর্ণনীয় জ্যোৎস্না। হয়তো যতদিন আসিয়াছি শীতকাল বলিয়া গভীর রাত্রে কখনো বাহিরে আসি নাই, কিংবা অন্য যে কোনো কারণেই হোক। ফুলকিয়া বৈহারের পরিপূর্ণ জ্যোৎস্না রাত্রির রূপ এই আমি প্রথম দেখিলাম। দরজা খুলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইলাম। কেহ কোথাও নাই। সিপাহীরা সারাদিন আমোদ প্রমোদের পরে ক্লান্ত দেহে ঘুমাইয়া পড়িয়াছে। নিঃশব্দ অরণ্যভূমি, নিস্তব্ধ জনহীন নিশীথ রাত্রি। সে জ্যোৎস্না রাত্রির বর্ণনা নাই। কখনো সেরকম ছায়াবিহীন জ্যোৎস্না জীবনে দেখি নাই। এখানে খুব বড় বড় গাছ নাই, ছোটখাটো বনঝাউ ও কাশবন, তাহাতে তেমন ছায়া হয় না। চকচকে সাদা বালি মিশানো জমি ও শীতের রৌদ্রে অর্ধশুষ্ক কাশবনে জ্যোৎস্না পড়িয়া এমন এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করিয়াছে যাহা দেখিলে মনে কেমন ভয় হয়। মনে কেমন যেন একটা উদাস বাঁধনহীন মুক্ত ভাব, মন হু হু করিয়া ওঠে। চারিধারে চাহিয়া সেই নীরব নিশীথ রাত্রে জ্যোৎস্না ভরা আকাশতলে দাঁড়াইয়া মনে হইল
এক অজানা পরিরাজ্যে আসিয়া পড়িয়াছি। মানুষের কোনো নিয়ম এখানে খাটিবে না। এইসব জনহীন স্থান গভীর রাত্রে জ্যোৎস্না আলোকে পরিদের বিচরণ ভূমিতে পরিণত হয়। আমি অনধিকার প্রবেশ করিয়া ভালো করি নাই। তাহার পর ফুলকিয়া বৈহারের জ্যোৎস্না রাত্রি কতবার দেখিয়াছি। ফাল্গুনের মাঝামাঝি যখন দুধলি ফুল ফুটিয়া সমস্ত প্রান্তরে যেন রঙিন ফুলের গালিচা বিছাইয়া দেয়, তখন কত জ্যোৎস্না শুভ্র রাত্রে বাতাসে দুধলি ফুলের মিষ্ট সুবাস প্রাণ ভরিয়া আঘ্রাণ করিয়াছি। প্রত্যেকবারেই মনে হইয়াছে জ্যোৎস্না যে এত অপরূপ হইতে পারে, মনে এমন ভয় মিশ্রিত উদাস ভাব আনিতে পারে, বাংলাদেশে থাকিতে তাহা তো কোনোদিন ভাবিও নাই। ফুলকিয়ার সে জ্যোৎস্না রাত্রির বর্ণনা দিবার চেষ্টা আমি করিব না। সেরূপ সৌন্দর্যালোকের সহিত প্রত্যক্ষ পরিচয় যতদিন না হয়, ততদিন শুধু কানে শুনিয়া বা লেখা পড়িয়া তাহা উপলব্ধি করা যাইবে না, করা সম্ভব নয়। অমন মুক্ত আকাশ, অমন নিস্তব্ধতা, অমন নির্জনতা, অমন দিগ দিগন্ত বিসর্পিত বনানীর মধ্যেই শুধু অমন্তর রূপ লোক ফুটিয়া ওঠে। জীবনে একবারও সে জ্যোৎস্না রাত্রি দেখা উচিত। যে না দেখিয়াছে ভগবানের সৃষ্টির একটি অপূর্ব রূপ, তাহার নিকট চির অপরিচিত রহিয়া গেল। একদিন ডিহি আজামাবাদের সার্ভে ক্যাম্প হইতে ফিরিবার সময় সন্ধ্যার মুখে বনের মধ্যে পথ হারাইয়া ফেলিলাম। বনের ভূমি সর্বত্র সমতল নয়, কোথাও উঁচু জঙ্গলাবৃত বালিয়াড়ি টিলা, তারপরে দুটি টিলার মধ্যবর্তী ছোটখাটো উপত্যকা। জঙ্গলের কিন্তু কোথাও কোনো বিরাম নাই। টিলার মাথায় উঠিয়া চারিদিকে চাহিয়া দেখিলাম যদি কোনো দিকে কাছারির মহাবীরের ধ্বজার আলো দেখা যায়। কোনো দিকে আলোর চিহ্নও নাই, শুধু উঁচু নিচু টিলা ও ঝাউবন আর কাশবন। মাঝে মাঝে শাল ও আসান গাছের বনও আছে। 2 ঘন্টা ঘুরিয়াও যখন জঙ্গলের কুল কিনারা পাইলাম না, তখন হঠাৎ মনে পড়িল নক্ষত্র দেখিয়া দিক ঠিক করি না কেন। গ্রীষ্মকাল, কালপুরুষ দেখি প্রায় মাথার উপর রহিয়াছে। বুঝিতে পারিলাম না কোন দিক হইতে আসিয়া কালপুরুষ মাথার উপর উঠিয়াছে। সপ্তর্ষি মণ্ডল খুঁজিয়া পাইলাম না। সুতরাং নক্ষত্রের সাহায্যে দিক নিরূপণের আশা পরিত্যাগ করিয়া ঘোড়াকে ইচ্ছে মতো ছাড়িয়া দিলাম। মাইল 2 গিয়া জঙ্গলের মধ্যে একটা আলো দেখা গেল। আলো লক্ষ্য করিয়া সেখানে উপস্থিত হইয়া দেখিলাম জঙ্গলের মধ্যে 20 বর্গ হাত আন্দাজ পরিষ্কার স্থানে একটা খুব নিচু ঘাসের খুপড়ি। কুড়ের সামনে গ্রীষ্মের দিনেও আগুন জ্বালানো। আগুনের নিকট হইতে একটু দূরে একটা লোক বসিয়া কি করিতেছে। আমার ঘোড়ার পায়ের শব্দ শুনিয়া লোকটি চমকিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, কে? তারপরেই আমায় চিনিতে পারিয়া তাড়াতাড়ি কাছে আসিল ও আমাকে খুব খাতির করিয়া ঘোড়া হইতে নামাইল। পরিশ্রান্ত হইয়াছিলাম। প্রায় 6 ঘন্টা আছি ঘোড়ার উপর, কারণ সার্ভে ক্যাম্পেও আমিনের পিছু পিছু ঘোড়ায় টোটো করিয়া জঙ্গলের মধ্যে ঘুরিয়াছি। লোকটার প্রদত্ত একটা ঘাসের চিটাইয়া বসিলাম। জিজ্ঞাসা করিলাম, তোমার নাম কি? লোকটা বলিল, গনু মাহাতো, জাতি গাঙ্গোতা। এ অঞ্চলে গাঙ্গোতা জাতির উপজীবিকা চাষবাস ও পশুপালন, তাহা আমি এতদিনে জানিয়াছিলাম। কিন্তু এই লোকটা এই জনহীন গভীর বনের মধ্যে একা কি করে? বলিলাম, তুমি এখানে কি করো? তোমার বাড়ি কোথায়? হুজুর, মহিষ চড়াই। আমার ঘর এখান থেকে 10 ক্রোশ উত্তরে ধরমপুর, লক্ষ্মণিয়া টোলা। নিজের মহিষ কতগুলো আছে? লোকটা গর্বের সুরে বলিল, 5টা মহিষ আছে হুজুর। 5টা মহিষ? দস্তুর মতো অবাক হইলাম। 10 ক্রোশ দূরের গ্রাম হইতে 5টা মাত্র মহিষ সম্বল করিয়া লোকটি এই বিজন বনের মধ্যে মহিষ চুরির খাজনা দিয়া একা খুপড়ি বাঁধিয়া মহিষ চড়ায় দিনের পর দিন, মাসের পর মাস। এই ছোট্ট খুপড়িটাতে কি করিয়া সময় কাটায়? কলিকাতা হইতে নতুন আসিয়াছি। শহরের থিয়েটার বায়োস্কোপে লালিত যুবক আমি, বুঝিতে পারিলাম না। কিন্তু এদেশের অভিজ্ঞতা আরো বেশি হইলে বুঝিয়াছিলাম কেন গনু মাহাতো ওভাবে থাকে।
তাহার অন্য কোনো কারণ নাই ইহা ছাড়া যে গনু মাহাতোর জীবনের ধারণাই এইরূপ। যখন তাহার 5টি মহিষ, তখন তাহাদের চড়াইতে হইবে, এবং যখন চড়াইতে হইবে তখন জঙ্গলে আছে, কুঁড়ে বাঁধিয়া একা থাকিতেই হইবে। এ অত্যন্ত সাধারণ কথা, ইহার মধ্যে আশ্চর্য হইবার কি আছে? গনু কাঁচা শালপাতায় একটা লম্বা পিকা বা চুরুট তৈরি করিয়া আমার হাতে সসম্ভ্রমে দিয়া আমায় অভ্যর্থনা করিল। আগুনের আলোতে উহার মুখ দেখিলাম। বেশ চওড়া কপাল, উঁচু নাক, রং কালো, মুখশ্রী সরল, শান্ত চোখের দৃষ্টি। বয়স 60-এর উপর হইবে। মাথার চুলে একটিও কালো নাই, কিন্তু শরীর এমন সুগঠিত যে এই বয়সেও প্রত্যেকটি মাংসপেশি আলাদা করিয়া গুনিয়া লওয়া যায়। গনু আগুনে আরো বেশি কাঠ ফেলিয়া দিয়া নিজেও একটি শালপাতার পিকা ধরাইল। আগুনের আভায় খুপরির মধ্যে এক-আধখানা পিতলের বাসন চকচক করিতেছে। আগুনের কুণ্ডের মণ্ডলীর বাহিরে ঘোরতর অন্ধকার ও ঘন বন। বলিলাম, গনু, একা এখানে থাকো, জন্তু জানোয়ারের ভয় করে না? গনু বলিল, ভয় ডর করলে কি আমাদের চলে হুজুর? আমাদের যখন এই ব্যবসা। সেদিন তো রাত্রে আমার খুপরির পেছনে বাঘ এসেছিল। মহিষের 2টো বাচ্চা আছে, ওদের ওপর তাক। শব্দ শুনে রাত্রে উঠে টিন বাজাই, মশাল জ্বালি, চিৎকার করি। রাত্রে আর ঘুম হলো না হুজুর। শীতকালে তো সারা রাত এই বনে ফেউ ডাকে। খাও কি এখানে? দোকান টোকান তো নেই, জিনিসপত্র পাও কোথায়? চাল ডাল। হুজুর, দোকানে জিনিস কেনবার মতো পয়সা কি আমাদের আছে? না আমরা বাঙালি বাবুদের মতো ভাত খেতে পাই? এই জঙ্গলের পেছনে আমার 2 বিঘে খেড়ি ক্ষেত আছে। খেড়ির দানা সিদ্ধ, আর জঙ্গলে বাথুয়া শাক হয়, তাই সিদ্ধ, আর একটু লুন, এই খাই। ফাগুন মাসে জঙ্গলে গরমি ফল ফলে, লুন দিয়ে কাঁচা খেতে বেশ লাগে। লতানে গাছ, ছোট ছোট কাঁকুড়ের মতো ফল হয়। সে সময় 1 মাস এ অঞ্চলের যত গরিব লোক গুড়মি ফল খেয়ে কাটিয়ে দেয়। দলে দলে ছেলে মেয়ে আসবে জঙ্গলের গুড়মি তুলতে। জিজ্ঞাসা করলাম, রোজ রোজ খেড়ির দানা সিদ্ধ আর বাথুয়া শাক ভালো লাগে? কি করব হুজুর, আমরা গরিব লোক, বাঙালি বাবুদের মতো ভাত খেতে পাবো কোথায়? ভাত এই অঞ্চলের মধ্যে কেবল রাসবিহারী সিং আর নন্দলাল পাঁড়ে খায় 2 বেলা। সারাদিন মহিষের পেছনে ভূতের মতো খাটি হুজুর। সন্ধ্যের সময় ফিরি যখন, তখন এত খিদে পায় যে যা পাই খেতে তাই ভালো লাগে। গনুকে বলিলাম, কলকাতা শহর দেখেছ গনু? না হুজুর, কানে শুনেছি। ভাগলপুর শহরে একবার গিয়েছি, বড় ভারী শহর। ওখানে হাওয়ার গাড়ি দেখেছি, বড় তাজ্জব চিজ হুজুর। ঘোড়া নেই, কিছু নেই, আপনা আপনি রাস্তা দিয়ে চলছে। এই বয়সে উহার স্বাস্থ্য দেখিয়া অবাক হইলাম। সাহসে যে আছে ইহা মনে মনে স্বীকার করিতে হইল। গনুর জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন মহিষ কয়টি। তাদের দুধ অবশ্য এই জঙ্গলে কে কিনিবে? দুধ হইতে মাখন তুলিয়া ঘি করে, ও 2-3 মাসের ঘি একত্রে জমাইয়া 9 মাইল দূরবর্তী ধরমপুরের বাজারে মারোয়াড়িদের নিকট বিক্রয় করিয়া আসে। আর থাকিবার মধ্যে ওই 2 বিঘা খেড়ি অর্থাৎ শ্যামা ঘাসের ক্ষেত, যার দানা সিদ্ধ এ অঞ্চলের প্রায় সকল গরিব লোকেরই একটা প্রধান খাদ্য। গনু সে রাত্রে আমাকে কাছারিতে পৌঁছাইয়া দিল, কিন্তু গনুকে আমার এত ভালো লাগিল যে কতবার শান্ত বৈকালে তাহার খুপরির সামনে আগুন পোহাইতে পোহাইতে গল্প করিয়া কাটাইয়াছি। ওদেশের নানারূপ তথ্য গনুর কাছে যেরূপ শুনিয়াছিলাম অত কেউ দিতে পারে নাই। গনুর মুখে কত অদ্ভুত কথা শুনিতাম, উড়ুক্কু সাপের কথা, জীবন্ত পাথর ও আতুরে ছেলের হাঁটিয়া বেড়াইবার কথা ইত্যাদি। ওই নির্জন জঙ্গলের পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে গনুর সেসব গল্প অতি উপাদেয় ও অতি রহস্যময় লাগিত। আমি জানি কলকাতা শহরে বসিয়া সেসব গল্প শুনিলে তাহা আজগুবি ও মিথ্যা মনে হইতে বাধ্য। যেখানে সেখানে যে কোনো গল্প শোনা চলে না,
গল্প শুনিবার পটভূমি ও পারিপার্শ্বিক অবস্থার উপর উহার মাধুর্য যে কতখানি নির্ভর করে তাহা গল্পপ্রিয় ব্যক্তিমাত্রেই জানেন। গনুর সকল অভিজ্ঞতার মধ্যে আমার আশ্চর্য বলিয়া মনে হইয়াছিল বন্য মহিষের দেবতা কাঁড়বারোর কথা। কিন্তু যেহেতু এই গল্পের একটি অদ্ভুত উপসংহার আছে, সেজন্য সে কথা এখন না বলিয়া যথাস্থানে বলিব। এখানে বলিয়া রাখি, গনু আমাকে যেসব গল্প বলিত তাহা রূপকথা নহে, তাহার ব্যক্তিগত অভিজ্ঞতার বিষয়। গনু জীবনকে দেখিয়াছে, তবে অন্যভাবে। অরণ্য প্রকৃতির ঘনিষ্ঠ সংস্পর্শে আজীবন কাটাইয়া সে অরণ্য প্রকৃতির সম্বন্ধে একজন রীতিমতো বিশেষজ্ঞ ব্যক্তি। তাহার কথা হঠাৎ উড়াইয়া দেওয়া চলে না। মিথ্যা বানাইয়া বলিবার মতো কল্পনা শক্তিও গনুর আছে বলিয়া আমার মনে হয় নাই। গ্রীষ্মকাল পড়িতে গ্র্যান্ড সাহেবের বটগাছের মাথায় পীরপৈঁতি পাহাড়ের দিক হইতে একদল বক উড়িয়া আসিয়া বসিল। দূর হইতে মনে হয় যেন বটগাছের মাথা সাদা থোকা থোকা ফুলে ভরিয়া গিয়াছে। একদিন অর্ধশুষ্ক কাশের বনের ধারে টেবিল চেয়ার পাতিয়া কাজ করিতেছি। মনেশ্বর সিং সিপাহী আসিয়া বলিল, হুজুর, নন্দলাল ওঝা গোলাওয়ালা আপনার সঙ্গে দেখা করতে এসেছে। একটু পরে প্রায় 50 বছরের একটি বৃদ্ধ ব্যক্তি আমার সামনে আসিয়া সেলাম করিল ও আমার নির্দেশ মতো একটা টুলের ওপর বসিল। বসিয়াই সে একটি পশমের থলে বাহির করিল। তাহার পর থলেটির ভিতর হইতে খুব ছোট একখানি জাঁতি ও 2টি সুপারি বাহির করিয়া সুপারি কাটিতে আরম্ভ করিল। পরে কাটা সুপারি হাতে রাখিয়া 2 হাত একত্র করিয়া আমার সামনে মেলিয়া ধরিয়া সসম্ভ্রমে বলিল, সুপারি লিজিয়ে হুজুর। সুপারি ওভাবে খাওয়া অভ্যাস না থাকিলেও ভদ্রতার খাতিরে লইলাম। জিজ্ঞাসা করিলাম, কোথা হতে আসা হচ্ছে, কি কাজ? তাহার উত্তরে লোকটি বলিল, তাহার নাম নন্দলাল ওঝা, মৈথিল ব্রাহ্মণ। জঙ্গলের উত্তর পূর্ব কোণে কাছারি হইতে প্রায় 11 মাইল দূরে সুমথিয়া দিয়ারাতে তাহার বাড়ি। বাড়িতে চাষবাস আছে, কিছু সুদের কারবারও আছে। সে আসিয়াছে তার বাড়িতে আগামী পূর্ণিমার দিন আমায় নিমন্ত্রণ করিতে। আমি কি তাহার বাড়িতে দয়া করিয়া পদধূলি দিতে রাজি আছি? এ সৌভাগ্য কি তাহার হইবে? 11 মাইল দূরে এই রৌদ্রে নিমন্ত্রণ খাইতে যাইবার লোভ আমার ছিল না। কিন্তু নন্দলাল ওঝা নিতান্ত পীড়াপিড়ি করাতে অগত্যা রাজি হইলাম। তাছাড়া এদেশের গৃহস্থ সংসার সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করিবার লোভও সম্বরণ করিতে পারিলাম না। পূর্ণিমার দিন দুপুরের পরে দীর্ঘ কাশের জঙ্গলের মধ্যে দিয়া কাহাদের একটি হাতি আসিতেছে দেখা গেল। হাতি কাছারিতে আসিলে মাহুতের মুখে শুনিলাম হাতিটি নন্দলাল ওঝার নিজের, আমাকে লইয়া যাইতে পাঠাইয়া দিয়েছে। হাতি পাঠাইবার আবশ্যক ছিল না, কারণ আমার নিজের ঘোড়ায় অপেক্ষাকৃত অল্প সময়ে পৌঁছিতে পারিতাম। যাহা হোক, হাতিতে চড়িয়াই নন্দলালের বাড়িতে রওনা হইলাম। সবুজ বনশীর্ষ আমার পায়ের তলায়, আকাশ যেন আমার মাথায় ঠেকিয়াছে। দূর দূর দিগন্তের নীল শৈলমালার রেখা বনভূমিতে ঘিরিয়া যেন মায়ালোক রচনা করিয়াছে। আমি সে মায়ালোকের অধিবাসী, বহু দূর স্বর্গের দেবতা। কত মেঘের তলায় তলায় পৃথিবীর কত শ্যামল বনভূমির উপরকার নীল বায়ুমণ্ডল ভেদ করিয়া যেন আমার অদৃশ্য যাতায়াত। পথে চামটার বিল পড়িল। শীতের শেষেও শিল্লি আর লাল হাঁসের ঝাঁকে ভর্তি। আর একটু গরম পড়িলেই উড়িয়া পলাইবে। মাঝে মাঝে নিতান্ত দরিদ্র পল্লী, ফণি মনসা ঘেরা তামাকের ক্ষেত ও খোলার ছাওয়া দিন কুটির। সুমথিয়া গ্রামে হাতি ঢুকিলে দেখা গেল পথের দুধারে সারবন্দি লোক দাঁড়াইয়া আছে আমায় অভ্যর্থনা করিবার জন্য। গ্রামে ঢুকিয়া অল্প দূর পরেই নন্দলালের বাড়ি। খোলায় ছাওয়া মাটির ঘর 8-10 খানা, সবই পৃথক পৃথক। প্রকাণ্ড উঠানের মধ্যে ইতস্তত ছড়ানো। আমি বাড়িতে ঢুকিতেই 2 বার হঠাৎ বন্দুকের আওয়াজ হইল।
চমকাইয়া গিয়াছি। এমন সময় সহাস্য মুখে নন্দলাল ওঝা আসিয়া আমায় অভ্যর্থনা করিয়া বাড়িতে লইয়া গিয়া একটা বড় ঘরের দাওয়ায় চেয়ারে বসাইল। চেয়ারখানি এদেশের শিশু কাঠের তৈয়ারি এবং এদেশের গ্রাম্য মিস্ত্রির হাতেই গড়া। তাহার পর 10-11 বছরের একটি ছোট মেয়ে আসিয়া আমার সামনে একখানা থালা ধরিল। থালায় গোটা কতক আস্ত পান, আস্ত সুপুরি, একটা মধুপর্কের মতো ছোট বাটিতে সামান্য একটু আতর, কয়েকটি শুষ্ক খেজুরও। ইহা লইয়া কি করিতে হয় আমার জানা নাই। আমি আনাড়ির মতো হাসিলাম ও বাটি হইতে আঙুলের ডগায় একটু আতর তুলিয়া লইলাম মাত্র। মেয়েটিকে দু একটি ভদ্রতা সূচক মিষ্ট কথাও বলিলাম। মেয়েটি থালা আমার সামনে রাখিয়া চলিয়া গেল। তারপর খাওয়ানোর ব্যবস্থা। নন্দলাল যে ঘটা করিয়া খাওয়াইবার ব্যবস্থা করিয়াছে তাহা আমার ধারণা ছিল না। প্রকাণ্ড কাঠের পিঁড়ির আসন পাতা, সম্মুখে এমন আকারের একখানি পিতলের থালা আসিল যাহাতে করিয়া আমাদের দেশে দুর্গাপূজার বড় নৈবেদ্য সাজায়। থালায় হাতির কানের মতো পুরি, বাথুয়া শাক ভাজা, পাকা শশার রায়তা, কাঁচা তেঁতুলের ঝোল, মহিষের দুধের দই, পেঁড়া ইত্যাদি। খাবার জিনিসের এমন অদ্ভুত যোগাযোগ কখনো দেখি নাই। আমায় দেখিবার জন্য উঠানে লোকে লোকারণ্য হইয়া গিয়াছে ও আমার দিকে এমন ভাবে চাহিতেছে যে আমি যেন এক অদৃষ্টপূর্ব জীব। শুনিলাম ইহারা সকলেই নন্দলালের প্রজা। সন্ধ্যার পূর্বে উঠিয়া আসিবার সময় নন্দলাল একটি ছোট থলি আমার হাতে দিয়া বলিল, হুজুরের নজর। আশ্চর্য হইয়া গেলাম। থলিতে অনেক টাকা, 50-এর কম নয়। এত টাকা কেহ কাহাকেও নজর দেয় না। তাছাড়া নন্দলাল আমার প্রজাও নয়। নজর প্রত্যাখ্যান করা ও গৃহস্থের পক্ষে নাকি অপমানজনক। সুতরাং আমি থলি খুলিয়া একটা টাকা লইয়া থলিটা তাহার হাতে ফিরাইয়া দিয়া বলিলাম, তোমার ছেলেপুলেদের পেঁড়া খাইতে দিও। নন্দলাল কিছুতেই ছাড়িবে না। আমি সেই কথায় কান না দিয়াই বাহিরে আসিয়া হাতির পিঠে চড়িলাম। পরদিনই নন্দলাল ওঝা আমার কাছারিতে গেল, সঙ্গে তাহার বড় ছেলে। আমি তাহাদিগকে সমাধার করিলাম, কিন্তু খাইবার প্রস্তাবে তারা রাজি হইল না। শুনিলাম মৈথিল ব্রাহ্মণ অন্য ব্রাহ্মণের হস্তের প্রস্তুত কোনো খাবারই খাইবে না। অনেক বাজে কথার পরে নন্দলাল একান্তে আমার নিকট কথা পাড়িল। তাহার বড় ছেলে ফুলকিয়া বৈহারের তহসিলদারির জন্য উমেদার, তাহাকে আমায় বাহাল করিতে হইবে। আমি বিস্মিত হইয়া বলিলাম, কিন্তু ফুলকিয়ার তহসিলদার তো আছে, সে পোস্ট তো খালি নেই। তাহার উত্তরে নন্দলাল আমাকে চোখ ঠাড়িয়া ইশারা করিয়া বলিল, হুজুর, মালিক তো আপনি, আপনি মনে করলে কি না হয়। আমি আরো অবাক হয়ে গেলাম। সে কিরকম কথা? ফুলকিয়ার তহসিলদার ভালোই কাজ করিতেছে, তাহাকে ছাড়াইয়া দিব কোন অপরাধে? নন্দলাল বলিল, কত রুপিয়া হুজুরকে পান খেতে দিতে হবে বলুন, আমি আজ সাঁঝেই হুজুরকে পৌঁছে দেব। কিন্তু আমার ছেলেকে তহসিলদারি দিতে হবেই হুজুর। বলুন কত হুজুর? 500? এতক্ষণে বেশ বুঝিতে পারিলাম নন্দলাল যে আমাকে কাল নিমন্ত্রণ করিয়াছিল তাহার প্রকৃত উদ্দেশ্য কি। এদেশের লোক যে এমন ধড়িবাজ তাহা জানিলে কখনো ওখানে যাই? আচ্ছা, বিপদে পড়িয়াছি বটে। নন্দলালকে স্পষ্ট কথা বলিয়াই বিদায় করিলাম। বুঝিলাম নন্দলাল আশা ছাড়িল না। আর একদিন দেখি ঘন বনের ধারে নন্দলাল আমার অপেক্ষায় দাঁড়াইয়া আছে। কি কুক্ষণেই উহার বাড়িতে নিমন্ত্রণ খাইতে গিয়াছিলাম। দুখানা পুরি খাওয়াইয়া সে যে আমার জীবন এমন অতিষ্ঠ করিয়া তুলিবে তাহা আগে জানিলে কি উহার ছায়া মাড়ায়? নন্দলাল আমাকে দেখিয়া মিষ্টি মোলায়েম হাসি হাসিয়া বলিল, নমস্কার হুজুর। তারপর এখানে কি মনে করে? হুজুর সবই জানেন। আমি আপনাকে 1200 টাকা নগদ দেব, আমার ছেলেকে কাজে লাগিয়ে দিন। তুমি পাগল নন্দলাল? আমি বহাল করবার মালিক নই। যাদের জমিদারি তাদের কাছে দরখাস্ত করতে পারো। তাছাড়া বর্তমানে যে রয়েছে তাকে ছাড়বো কোন অপরাধে? বলিয়াই বেশি কথা না বাড়াইয়া ঘোড়া ছুটাইয়া দিলাম।
ক্রমে আমার কড়া ব্যবহারে নন্দলালকে আমি আমার ও স্টেটের মহাশত্রু করিয়া তুলিলাম। তখনও বুঝি নাই নন্দলাল কিরূপ ভয়ানক প্রকৃতির মানুষ। ইহার ফল আমাকে ভালো করিয়াই ভুগিতে হইয়াছিল। 19 মাইল দূরবর্তী ডাকঘর হইতে ডাক আনা এখানকার এক অতি আবশ্যক ঘটনা। অত দূরে প্রতিদিন লোক পাঠানো চলে না বলিয়া সপ্তাহে 2 বার মাত্র ডাকঘরে লোক যাইত। মধ্য এশিয়ার জনহীন দুস্তর ও ভীষণ টাকলা মাকান মরুভূমির তাঁবুতে বসিয়া বিখ্যাত পর্যটক 7 হেডিনও বোধহয় এমনি আগ্রহে ডাকের প্রতীক্ষা করিতেন। আজ 8-9 মাস এখানে আসিবার ফলে দিনের পর দিন, রাতের পর রাত এই জনহীন বনপ্রান্তরে সূর্যাস্ত, নক্ষত্ররাজি, চাঁদের উদয়, জ্যোৎস্না ও বনের মধ্যে নীলগাইয়ের দৌড় দেখিতে দেখিতে যে বহির্জগতের সঙ্গে সকল যোগ হারাইয়া ফেলিয়াছি, ডাকের চিঠি কয়েকখানির মধ্যে দিয়া আবার তাহার সহিত একটা সংযোগ স্থাপিত হইত। নির্দিষ্ট দিনে জওয়াহিরলাল সিং ডাক আনিতে গিয়াছে, আজ দুপুরে সে আসিবে। আমি ও বাঙালি মুহুরী বাবুটি ঘন ঘন জঙ্গলের দিকে চাহিতেছি। কাছারি হইতে 1.5 মাইল দূরে একটা উঁচু ঢিবির ওপর দিয়া পথ। ওখানে আসিলে জওয়াহিরলাল সিংকে বেশ স্পষ্ট দেখা যায়। বেলা দুপুর হইয়া গেল, জওয়াহিরলালের দেখা নাই। আমি ঘন ঘন ঘর বাহির করিতেছি। এখানের আপিসের কাজের সংখ্যা নিতান্ত কম নয়। বিভিন্ন আমিনের রিপোর্ট দেখা, দৈনিক ক্যাশ বই সই করা, সদরের চিঠিপত্রের উত্তর লেখা, পাটোয়ারি ও তহসিলদারদের আদায়ের হিসাব পরীক্ষা, নানাবিধ দরখাস্তের ডিগ্রি ডিসমিস করা, পূর্ণিয়া, মুঙ্গের, ভাগলপুর প্রভৃতি স্থানে নানা আদালতে নানা প্রকার মামলা ঝুলিতেছে। ওই সকল স্থানের উকিল ও মামলা তদবিরকারকদের রিপোর্ট পাঠ ও তার উত্তর দেওয়া, আরো নানা প্রকার বড় ও খুচরা কাজ প্রতিদিন নিয়ম মতো না করিলে 2-3 দিনে এত জমিয়া যায় যে তখন কাজ শেষ করিতে প্রাণান্ত হইয়া ওঠে। ডাক আসিবার সঙ্গে সঙ্গে আবার একরাশি কাজ আসিয়া পড়ে। শহরের নানা ধরনের চিঠি, নানা ধরনের আদেশ, অমুক জায়গায় যাও, অমুকের সঙ্গে অমুক মহালের বন্দোবস্ত করো ইত্যাদি। বেলা 3টার সময় জওয়াহিরলালের সাদা পাগড়ি রৌদ্রে চকচক করিতেছে দেখা গেল। বাঙালি মুহুরী বাবু হাঁকিলেন, ম্যানেজার বাবু আসুন, ডাক পেয়াদে আসছে। ওই যে। আপিসের বাহিরে আসিলাম। ইতিমধ্যে জওয়াহিরলাল আবার ঢিবি হইতে নামিয়া জঙ্গলের মধ্যে ঢুকিয়া পড়িয়াছে। আমি অপেরা গ্লাস আনাইয়া দেখিলাম দূরে জঙ্গলের মধ্যে দীর্ঘ দীর্ঘ ঘাসের ও বনঝাউয়ের মধ্যে সে আসিতেছে বটে। আর আপিসের কাজে মন বসিল না। সে কি আকুল প্রতীক্ষা! যে জিনিস যত দুষ্প্রাপ্য, মানুষের মনের কাছে তাহার মূল্য তত বেশি। এ কথা খুবই সত্য যে এই মূল্য মানুষের মন গড়া একটি কৃত্রিম মূল্য। প্রার্থিত জিনিসের সত্যকার উৎকর্ষ বা অপকর্ষের সঙ্গে এর কোনো সম্বন্ধ নাই, কিন্তু জগতের অধিকাংশ জিনিসের উপরই একটা কৃত্রিম মূল্য আরোপ করিয়াই তো আমরা তাকে বড় বা ছোট করি। জওয়াহিরলালকে কাছারির সামনে একটা অপরিসর বালুময় নাবাল জমির ওপারে দেখা গেল। আমি চেয়ার ছাড়িয়া উঠিলাম। মুহুরী বাবু আগাইয়া গেলেন। জওয়াহিরলাল আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল এবং পকেট হইতে চিঠির তারা বাহির করিয়া মুহুরী বাবুর হাতে দিল। আমারও 2 পত্র আছে, অতি পরিচিত হাতের লেখা। চিঠি পড়িতে পড়িতে চারিপাশের জঙ্গলের দিকে চাহিয়া নিজেই অবাক হইয়া গেলাম। কোথায় আছি? কখনো ভাবি নাই আমি এখানে কোনোদিন থাকিব। কলিকাতার আড্ডা ছাড়িয়া এমন জায়গায় দিনের পর দিন কাটাইব। একখানা বিলাতি ম্যাগাজিনের গ্রাহক হইয়াছি, আজ সেখানে আসিয়াছে। মোড়কের উপরে লেখা উড়োজাহাজের ডাকে। জনাকীর্ণ কলিকাতা শহরের বুকে বসিয়া 20 শতাব্দীর এই বৈজ্ঞানিক আবিষ্কারের সুখ কি বোঝা যাইবে? এখানে এই নির্জন বনপ্রদেশ, সকল বিষয়ে এই ভাবিবার ও অবাক হইবার অবকাশ আছে। এখানকার পারিপার্শ্বিক অবস্থা সে অনুভূতি আনয়ন করে। যদি সত্য কথা বলিতে হয়, জীবনে ভাবিয়া দেখিবার শিক্ষা এইখানে আসিয়াই পাইয়াছি।
কত কথা মনে জাগে, কত পুরনো কথা মনে হয়। নিজের মনকে এমন করিয়া কখনো উপভোগ করি নাই। এখানে সহস্র প্রকার অসুবিধার মধ্যেও সেই আনন্দ আমাকে যেন একটা নেশার মতো পাইয়া বসিতেছে দিন দিন। অথচ সত্যই আমি প্রশান্ত মহাসমুদ্রের কোনো জনহীন দ্বীপে একা পরিত্যক্ত হই নাই। বোধহয় 32 মাইলের মধ্যে রেল স্টেশন, সেখানে ট্রেনে চড়িয়া 1 ঘন্টার মধ্যে পূর্ণিয়া যাইতে পারি, 3 ঘন্টার মধ্যে মুঙ্গের যাইতে পারি। কিন্তু প্রথম তো রেল স্টেশনে যাইতেই বেজায় কষ্ট। সে কষ্ট স্বীকার করিতে পারি যদি পূর্ণিয়া বা মুঙ্গের শহরে গিয়া কিছু লাভ থাকে। এমনি দেখিতেছি কোনো লাভই নাই। না আমাকে সেখানে কেউ চেনে, না আমি কাউকে চিনি। কি হইবে গিয়া? কলিকাতা হইতে আসিয়া বই আর বন্ধু বান্ধবের সঙ্গে গল্প ও আলোচনার অভাব এত বেশি অনুভব করি যে কতবার ভাবিয়াছি এ জীবন আমার পক্ষে অসহ্য। কলিকাতাতেই আমার সব। পূর্ণিয়া বা মুঙ্গেরে কে আছে যে সেখানে যাইব? কিন্তু সদর অফিসের বিনা অনুমতিতে কলিকাতায় যাইতে পারি না। তাছাড়া অর্থ ব্যয়ও তো এত বেশি যে 2-5 দিনের জন্য যাওয়া পোষায় না। কয়েক মাস সুখে দুঃখে কাটিবার পর চৈত্র মাসের শেষ হইতে এমন একটা কাণ্ডের সূত্রপাত হইল যাহা আমার অভিজ্ঞতার মধ্যে কখনো ছিল না। পৌষ মাসে কিছু কিছু বৃষ্টি পড়িয়াছিল, তারপর হইতে ঘোর অনাবৃষ্টি দেখা দিল। মাঘ মাসে বৃষ্টি নাই, ফাল্গুনে না, চৈত্রে না, বৈশাখেও না। সঙ্গে সঙ্গে যেমন অসহ্য গ্রীষ্ম, তেমনি নিদারুণ জলকষ্ট। সাদা কথায় গ্রীষ্ম বা জলকষ্ট বলিতে এ বিভীষিকাময় প্রাকৃতিক বিপর্যয়ের স্বরূপ কিছুই বোঝানো যাইবে না। উত্তরে আজমাবাদ হইতে দক্ষিণে কিষণপুর, পূর্বে ফুলকিয়া বৈহার ও লবটুলিয়া হইতে পশ্চিমে মুঙ্গের জেলার সীমানা পর্যন্ত সারা জঙ্গল মহালের মধ্যে যেখানে যত খাল, ডোবা, কুণ্ডি অর্থাৎ বড় জলাশয় ছিল সব গেল শুকাইয়া। কুয়া খুঁড়িলে জল পাওয়া যায় না। যদি বালির উনুই হইতে কিছু কিছু জল ওঠে, ছোট 1 বালতি জল কুয়ায় জমিতে 1 ঘন্টার উপর সময় লাগে। চারিধারে হাহাকার পড়িয়া গিয়াছে। পূর্বে একমাত্র কুশি নদী ভরসা। সে আমাদের মহালের পূর্বতম প্রান্ত হইতে 7-8 মাইল দূরে বিখ্যাত মোহনপুরা রিজার্ভ ফরেস্টের ওপারে। আমাদের জমিদারি ও মোহনপুরা অরণ্যের মধ্যে একটা ছোট পাহাড়ি নদী নেপালের তরাই অঞ্চল হইতে বহিয়া আসিতেছে, কিন্তু বর্তমানে শুধু শুষ্ক বালুময় খাতে তাহার উপল ঢাকা চরণ চিহ্ন বিদ্যমান। বালি খুঁড়িলে যে জলটুকু পাওয়া যায় তাহারই লোভে কত দূর গ্রাম হইতে মেয়েরা কলসি লইয়া আসে ও সারা দুপুর বালি কাদা ছানিয়া আধ কলসিটা ঘোলা জল লইয়া বাড়ি ফেরে। কিন্তু পাহাড়ি নদী, স্থানীয় নাম মিছি নদী, আমাদের কোনো কাজে আসে না, কারণ আমাদের মহাল হইতে বহু দূরে। কাছারিতেও কোনো বড় ইদাঁড়া নাই। ছোট যে বালির পাতকুয়াটি আছে তাহা হইতে পানীয় জলের সংস্থান হওয়ায় বিষম সমস্যার কথা দাঁড়াইল। 3 বালতি জল সংগ্রহ করিতে দুপুর ঘুরিয়া যায়। দুপুরে বাহিরে দাঁড়াইয়া তাম্রাভ অগ্নিবর্ষী আকাশ ও অর্ধশুষ্ক বনঝাউ ও লম্বা ঘাসের বন দেখিতে ভয় করে। চারিধার যেন দাউ দাউ করিয়া জ্বলিতেছে। মাঝে মাঝে আগুনের হলকার মতো তপ্ত বাতাস সর্বাঙ্গ ঝলসাইয়া বহিতেছে। সূর্যের রূপ, দ্বীপ্রহরের রৌদ্রের ভয়ানক রুদ্র রূপ কখনো দেখি নাই, কল্পনাও করি নাই। একদিন পশ্চিম দিক হইতে বালির ঝড় বয়। এসব দেশের চৈত্র বৈশাখ মাস পশ্চিমে বাতাসের সময়। কাছারি হইতে 100 গজ দূরের জিনিস ঘন বালি ও ধূলি রাশির আড়ালে ঢাকিয়া যায়। অর্ধেক দিন রামধনিয়া টহলদার আসিয়া জানায়, কুয়ামে পানি নেইছে হুজুর। কোনো কোনো দিন ঘণ্টাখানেক ধরিয়া ছানিয়া ছানিয়া বালির ভিতর হইতে আধ বালতি তরল কদ্দম স্নানের জন্য আমার সামনে আনিয়া ধরে। সেই ভয়ানক গ্রীষ্মে তাহাই তখন অমূল্য। একদিন দুপুরের পরে কাছারির পিছনে একটা হরিতকি গাছের তলায় স্বল্প ছায়ায় দাঁড়াইয়া আছি। হঠাৎ চারিধারে চাহিয়া মনে হইল
দুপুরের এমন চেহারা কখনো দেখিত নাই। এ জায়গা হইতে চলিয়া গেলে আর কোথাও দেখিবও না। আজন্ম বাংলাদেশের দুপুর দেখিয়াছি, জ্যৈষ্ঠ মাসের খর রৌদ্র ভরা দুপুর দেখিয়াছি, কিন্তু এ রুদ্রমূর্তি তাহার নাই। এ ভীম ভৈরব রূপ আমাকে মুগ্ধ করিল। সূর্যের দিকে চাহিয়া দেখিলাম একটা বিরাট অগ্নিকুণ্ড। ক্যালসিয়াম পুড়িতেছে, হাইড্রোজেন পুড়িতেছে, লোহা পুড়িতেছে, নিকেল পুড়িতেছে, কোবাল্ট পুড়িতেছে, জানা অজানা শত শত রকমের গ্যাস ও ধাতু কোটি যোজন ব্যাস মুক্ত দীপ্ত ফার্নেসে একসঙ্গে পুড়িতেছে। তারই ধুধু আগুনের ঢেউ অসীম শূন্যের ইথারের স্তর ভেদ করিয়া ফুলকিয়া বৈহার ও লোধাই টোলার তৃণভূমিতে বিস্তীর্ণ অরণ্যে আসিয়া লাগিয়া প্রতি তৃণপত্রের শিরা উপশিরার সব রসটুকু শুকাইয়া ঝামা করিয়া দিগ দিগন্ত ঝলসাইয়া পুড়াইয়া শুরু করিয়াছে ধ্বংসের এক তাণ্ডব লীলা। চাহিয়া দেখিলাম দূরে দূরে প্রান্তরের সর্বত্র কম্পমান তাপ তরঙ্গ, ও তাহার ওধারে তাপজনিত এক অস্পষ্ট কুয়াশা। গ্রীষ্ম দুপুরে কখনো এখানে আকাশ নীল দেখিলাম না, তাম্রাভু, কটা, শূন্য, একটি চিল শকুনিও নাই। পাখির দল দেশ ছাড়িয়া পলাইয়াছে। কি অদ্ভুত সৌন্দর্য ফুটিয়াছে এই দুপুরের। খর উত্তাপকে অগ্রাহ্য করিয়া সেই হরিতকি তলায় দাঁড়াইয়া রহিলাম কতক্ষণ। সাহারা দেখি নাই, সেভেন হেটিনের বিখ্যাত টাকলা মাখানো মরুভূমি দেখি নাই, গোবি দেখি নাই, কিন্তু এখানে মধ্যাহ্নের এই রুদ্র ভৈরব রূপের মধ্যে সেসব স্থানের অস্পষ্ট আভাস ফুটিয়া উঠিল। কাছারি হইতে 3 মাইল দূরে একটি বনে ঘেরা ক্ষুদ্র কুণ্ডিতে সামান্য একটু জল ছিল। কুণ্ডিটাতে গত বর্ষার জলে খুব মাছ হইয়াছিল বলিয়া শুনিয়াছিলাম। খুব গভীর বলিয়া এই অনাবৃষ্টিতেও তাহার জল একেবারে শুকাইয়া যায় নাই। কিন্তু সে জলে কাহারও কোনো কাজ হয় না। প্রথমত তার কাছাকাছি অনেক দূর লইয়া কোনো মানুষের বসতি নাই। দ্বিতীয়ত জল ও তীরভূমির মধ্যে কাদা এত গভীর যে কোমর পর্যন্ত বসিয়া যায়। কলসিতে জল পুরিয়া পুনরায় তীরে উত্তীর্ণ হবার আশা বড়ই কম। আরেকটি কারণ এই যে জলটা খুব ভালো নয়, স্নান বা পানের আদৌ উপযুক্ত নয়। জলের সঙ্গে কি জিনিস মিশানো আছে জানি না, কিন্তু কেমন একটা অপ্রীতিকর ধাতব গন্ধ। একদিন সন্ধ্যায় পশ্চিমে বাতাস ও উত্তাপ কম পড়িয়া গেলে ঘোড়ায় বাহির হইয়া ওই কুণ্ডিটার পাশের উঁচু বালিয়াড়ি ও বনঝাউয়ের জঙ্গলের পথে উপস্থিত হইয়াছি। পিছনে গ্র্যান্ট সাহেবের সেই বড় বটগাছের আড়ালে সূর্য অস্ত যাইতেছিল। কাছারির খানিকটা জল বাঁচাইবার জন্য ভাবিলাম এখানে ঘোড়াটাকে একবার জল খাওয়াইয়া লই। যত কাদা হোক ঘোড়া ঠিক উঠিতে পারিবে। জঙ্গল পার হইয়া কুণ্ডির ধারে গিয়া এক অদ্ভুত দৃশ্য চোখে পড়িল। কুণ্ডির চারিধারে কাদার উপর 8-10টা ছোট বড় সাপ, অন্যদিকে 3টি প্রকাণ্ড মহিষ একসঙ্গে জল খাইতেছে। সাপগুলি প্রত্যেকটি বিষাক্ত, করাত ও শঙ্খচিতি শ্রেণীর, যাহা এদেশে সাধারণত দেখা যায় না। মহিষ দেখিয়া মনে হইল এ ধরনের মহিষ আর কখনো দেখি নাই। প্রকাণ্ড একজোড়া শিং, গায়ে লম্বা লোম, বিপুল শরীর। কাছেও কোনো লোকালয় বা মহিষের বাথান নাই। তবে এ মহিষ কোথা হইতে আসিল বুঝিয়া উঠিতে পারিলাম না। ভাবিলাম চোরের খাজনা ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে কেহ লুকাইয়া হয়তো জঙ্গলের মধ্যে কোথাও বা বাথান করিয়া থাকিবে। কাছারির কাছাকাছি আসিয়াছি, মনেশ্বর সিং চাকলাদারের সহিত দেখা। তাহাকে কথাটা বলিতে এসে চমকিয়া উঠিল। আরে সর্বনাশ, বলেন কি হুজুর? হনুমানজি খুব বাঁচিয়ে দিয়েছেন আজ। ও পোষা ভৈঁস নয়, ও হলো আডান, বুনো ভৈঁস হুজুর। মোহনপুরা জঙ্গল থেকে এসেছে জল খেতে। ও অঞ্চলে কোথাও জল নেই তো, জলকষ্টে পড়ে এসেছে। কাছারিতে তখনই কথাটা রাষ্ট্র হইয়া গেল। সকলেই এক বাক্যে বলিল, ওহ, হুজুর খুব বেঁচে গিয়েছেন। বাঘের হাতে পড়লে বরং রক্ষা পাওয়া যেতে পারে,
বুনো মহিষের হাতে পড়লে নিস্তার নেই। আর এই সন্ধেবেলা নির্জন জায়গায় যদি একবার আপনাকে ওরা তাড়া করত, ঘোড়া ছুটিয়ে পারতেন না হুজুর। তারপর হইতে জঙ্গলে ঘেরা ওই ছোট কুণ্ডিটা বন্য জানোয়ারের জলপানের একটা প্রধান আড্ডা হইয়া দাঁড়াইল। অনাবৃষ্টি যত হইতে লাগিল, রৌদ্রের ক্রমবর্ধমান প্রখরতায় দিক দিগন্তে দাবদাহ যত প্রচণ্ড হইয়া উঠিতে লাগিল, খবর আসিতে লাগিল সেই জঙ্গলের মধ্যে কুণ্ডিতে লোকে বাঘকে জল খাইতে দেখিয়াছে, বন মহিষকে জল খাইতে দেখিয়াছে, হরিণের পালকে জল খাইতে দেখিয়াছে, নীল গাই ও বুনো শুয়োর তো আছেই। কারণ শেষের দুই প্রকার জানোয়ার এই অঞ্চলে অত্যন্ত বেশি। আমি নিজে আর একদিন জ্যোৎস্না রাত্রে ঘোড়ায় করিয়া কুণ্ডিতে যাই শিকারের উদ্দেশ্যে। সঙ্গে ৩-৪ জন সিপাহী ছিল, ২-৩টি বন্দুকও ছিল। সে যা দৃশ্য দেখিয়াছিলাম সে রাত্রে জীবনে ভুলিবার নয়। তাহা বুঝিতে হইলে কল্পনায় ছবি আঁকিয়া লইতে হইবে এক জনহীন জ্যোৎস্নাময়ী রাত্রি ও বিস্তীর্ণ বন প্রান্তরের। আরো কল্পনা করিয়া লইতে হইবে সারা বনভূমি ব্যাপিয়া এক অদ্ভুত নিস্তব্ধতার। অভিজ্ঞতা না থাকিলে যদিও সে নিস্তব্ধতা কল্পনা করা প্রায় অসম্ভব। উষ্ণ বাতাস অর্ধশুষ্ক কাশডাঁটার গন্ধে নিবিড় হইয়া উঠিয়াছে। লোকালয় হইতে বহু দূরে আসিয়াছি, দিক বিদিকের জ্ঞান হারাইয়া ফেলিয়াছি। কুণ্ডিতে প্রায় নিঃশব্দে জল খাইতেছে একদিকে 2টি নীলগাই, অন্যদিকে 2টি হায়না। নীলগাই 2টি একবার হায়নাদের দিকে চাহিতেছে, হায়নারা একবার নীলগাই 2টির দিকে চাহিতেছে। আর দুদলের মাঝখানে 2-3 মাস বয়সের এক ছোট নীলগাইয়ের বাচ্চা। অমন করুণ দৃশ্য কখনো দেখি নাই। দেখিয়া পিপাসার্ত বন্য জন্তুদের নিরীহ শরীরে অতর্কিতে গুলি মারিবার প্রবৃত্তি হইল না। এদিকে বৈশাখও কাটিয়া গেল, কোথাও এক ফোঁটা জল নাই। এক বিপদ দেখা দিল। এই সুবিস্তীর্ণ বনপ্রান্তরের মাঝে মাঝে লোকে দিক হারাইয়া আগেও পথ ভুলিয়া যাইত, এখন এইসব পথহারা পথিকদের জলাভাবে প্রাণ হারাইবার সমূহ আশঙ্কা দাঁড়াইল। কারণ ফুলকিয়া বৈহার হইতে গ্র্যান্ট সাহেবের বটগাছ পর্যন্ত বিশাল তৃণভূমির মধ্যে কোথাও এক বিন্দু জল নাই। এক আত্রা শুষ্ক প্রায় কুণ্ড যেখানে আছে, অনভিজ্ঞ দিকভ্রান্ত পথিকদের পক্ষে সেসব খুঁজিয়া পাওয়া সহজ নয়। একদিনের ঘটনা বলি। সেদিন বেলা 4টের সময় অত্যন্ত গরমে কাজে মন বসাইতে না পারিয়া একখানা কি বই পড়িতেছি। এমন সময় রামবীর সিং আসিয়া এত্তেলা করিল, কাছারির পশ্চিম দিকে উঁচু ডাঙার উপরে একজনকে অদ্ভুত ধরনের পাগলা লোক দেখা যাইতেছে। সে হাত পা নাড়িয়া দূর হইতে কি যেন বলিতেছে। বাহিরে গিয়া দেখিলাম সত্যই দূরের ডাঙাটার উপরে কি একজন দাঁড়াইয়া, মনে হইল মাতালের মতো টলিতে টলিতে এদিকেই আসিতেছে। কাছারি শুদ্ধ লোক জড়ো হইয়া সেদিকে হাঁ করিয়া চাহিয়া আছে দেখিয়া আমি 2 জন সিপাহী পাঠাইয়া দিলাম লোকটাকে এখানে আনিতে। লোকটাকে যখন আনা হইল দেখিলাম তাহার গায়ে কোনো জামা নাই, পরনে মাত্র একখানা ফর্সা ধুতি। চেহারা ভালো, রং গৌরবর্ণ, কিন্তু তাহার মুখের আকৃতি অতি ভীষণ। গালের 2 কষ বাহিয়া ফেনা বাহির হইতেছে। চোখ 2টি জবা ফুলের মতো লাল, চোখে উন্মাদের মতো দৃষ্টি। আমার ঘরের দাওয়ায় একটা বালতিতে জল ছিল, তাই দেখিয়া সে পাগলের মতো ছুটিয়া বালতির দিকে গেল। মনেশ্বর সিং চাকলাদার ব্যাপারটা বুঝিয়া তাড়াতাড়ি বালতি সরাইয়া লইল। তাহার পর তাহাকে বসাইয়া হাঁ করাইয়া দেখা গেল জিভ ফুলিয়া বিভৎস ব্যাপার হইয়াছে। অতি কষ্টে জিভটা মুখের একপাশে সরাইয়া একটু একটু করিয়া তার মুখে জল দিতে দিতে আধ ঘন্টা পরে লোকটা কথঞ্চিত সুস্থ হইল। কাছারিতে লেবু ছিল, লেবুর রস ও গরম জল 1 গ্লাস তাহাকে খাইতে দিলাম। ক্রমে ঘণ্টাখানেক পরে সে সম্পূর্ণ সুস্থ হইয়া উঠিল। শুনিলাম তার বাড়ি পাটনা। গালার চাষ করিবার উদ্দেশ্যে সে এ অঞ্চলে কুলের জঙ্গলের অনুসন্ধান করিতে পূর্ণিয়া হইতে রওনা হইয়াছে আজ 2 দিন পূর্বে। তারপর দুপুরের সময় আমাদের মহালে ঢুকিয়াছে এবং একটু পরেই দিগ্ভ্রান্ত হইয়া পড়িয়াছে।
কারণ এরকম একঘেয়ে একই ধরনের গাছে ভরা জঙ্গলে দিক ভুল করা খুব সোজা, বিশেষত বিদেশি লোকের পক্ষে। কালকার ভীষণ উত্তাপে ও গরম পশ্চিমে বাতাসের দমকার মধ্যে সারা বৈকাল ঘুরিয়াছে, কোথাও এক ফোঁটা জল পায় নাই, একটা মানুষের সঙ্গে দেখা হয় নাই। রাত্রে অবসন্ন অবস্থায় এক গাছের তলায় শুইয়াছিল। আজ সকাল হইতে আবার ঘোরা শুরু করিয়াছে। মাথা ঠান্ডা রাখিলে সূর্য দেখিয়া দিক নির্ণয় করা হয়তো তার পক্ষে খুব কঠিন হইত না, অন্তত পূর্ণিয়াও ফিরিয়া যাইতে পারিত। কিন্তু ভয়ে দিশাহারা হইয়া একবার এদিক একবার ওদিক ছুটাছুটি করিয়াছে আজ সারা দুপুর। তাহার উপর খুব চিৎকার করিয়া লোক ডাকিবার চেষ্টা করিয়াছে। কোথায় লোক? ফুলকিয়া বৈহারের কুলের জঙ্গল যেদিকে, সেদিক হইতে লবটুলিয়া পর্যন্ত 10-12 বর্গমাইল ব্যাপী বনপ্রান্তর সম্পূর্ণ জনমানব শূন্য। সুতরাং আশ্চর্যের বিষয় নয় যে তাহার চিৎকার কেহ শোনে নাই। আরও তাহার আতঙ্ক হইবার কারণ, সে ভাবিয়াছিল তাহাকে জঙ্গলের মধ্যে জিন পরিতে পাইয়াছে, মারিয়া না ফেলিয়া ছাড়িবে না। তাহার গায়ে একটা জামা ছিল, কিন্তু আজ অসহ্য পিপাসায় দুপুরের পরে এমন গা জ্বলনি শুরু হইয়াছিল যে জামাটা খুলিয়া কোথায় ফেলিয়া দিয়াছে। এ অবস্থায় দৈবক্রমে আমাদের কাছারির হনুমানের ধ্বজার লাল নিশানাটা দূর হইতে তাহার চোখে না পড়িলে লোকটা আজ বেঘরে মারা যাইত। একদিন এই ঘোর উত্তাপ ও জলকষ্টের দিনে ঠিক দুপুরবেলা সংবাদ পাইলাম, নৈরিত কোণে মাইলখানেক দূরে জঙ্গলে ভয়ানক আগুন লাগিয়াছে এবং আগুন কাছারির দিকে অগ্রসর হইয়া আসিতেছে। সবাই মিলিয়া তাড়াতাড়ি বাহির হইয়া দেখিলাম প্রচুর ধূমের সঙ্গে রাঙা অগ্নিশিখা লকলক করিয়া বহুদূর আকাশে উঠিতেছে। সেদিন আবার দারুণ পশ্চিমে বাতাস, লম্বা লম্বা ঘাস ও বনঝাউয়ের জঙ্গল সূর্যতাপে অর্ধশুষ্ক হইয়া বারুদের মতো হইয়াছে। এক এক স্ফুলিঙ্গ পরিবা মাত্র গোটা ঝাড় জ্বলিয়া উঠিতেছে। সেদিকে যতদূর দৃষ্টি যায় ঘন নীলবর্ণ ধূম রাশি ও অগ্নিশিখা আর চটচট শব্দ। ঝড়ের মুখে পশ্চিম হইতে পূর্ব দিকে বাঁকা আগুনের শিখা ঠিক যেন ডাকগাড়ির বেগে ছুটিয়া আসিতেছে আমাদের কয়খানা খড়ের বাংলোর দিকে। সকলেরই মুখ শুকাইয়া গেল। এখানে থাকিলে আপাতত তো বেড়া আগুনে ঝলসাইয়া মরিতে হয়। দাবানল তো আসিয়া পড়িল। ভাবিবার সময় নাই। কাছারির দরকারি কাগজপত্র, তহবিলের টাকা, সরকারি দলিল, ম্যাপ সর্বস্ব মজুত। এ বাদে আমাদের নিজেদের ব্যক্তিগত জিনিস যার যার তো আছেই। এসব তো যায়। সিপাহীরা শুষ্ক মুখে ভীত কণ্ঠে বলিল, আগ তো আগাইল হুজুর। বলিলাম, সব জিনিস বার করো, সরকারি তহবিল ও কাগজপত্র আগে। জনকতক লোক লাগিয়া গেল আগুন ও কাছারির মধ্যে যে জঙ্গল পড়ে তাহারই যতটা পারা যায় কাটিয়া পরিষ্কার করিতে। জঙ্গলের মধ্যে বাগান হইতে আগুন দেখিয়া বাথানওয়ালা চোরির প্রজা 2-10 জন ছুটিয়া আসিল কাছারি রক্ষা করিতে। কারণ পশ্চিমা বাতাসের বেগ দেখিয়া তাহারা বুঝিতে পারিয়াছে কাছারি ঘোর বিপন্ন। কি অদ্ভুত দৃশ্য! জঙ্গল ভাঙিয়া ছিড়িয়া ছুটিয়া পশ্চিম হইতে পূর্ব দিকে নীলগাইয়ের দল প্রাণ ভয়ে দৌড়িতেছে, শিয়াল দৌড়িতেছে, কান উঁচু করিয়া খরগোশ দৌড়িতেছে। একদল বন্য শুকর তো ছানাপোনা লইয়া কাছারির উঠান দিয়া এই দিক বিদিক জ্ঞানশূন্য অবস্থায় ছুটিয়া গেল। ও অঞ্চলের বাথান হইতে পোষা মহিষের দল ছাড়া পাইয়া প্রাণপণে ছুটিতেছে। এক ঝাঁক বনটিয়া মাথার উপর দিয়া শোঁ করিয়া উড়িয়া পলাইল। পিছনে পিছনে একটা বড় ঝাঁক লাল হাঁস, আবার এক ঝাঁক বনটিয়া, গোটা কতক শিল্লি। রামবেরিজ সিং চাকলাদার অবাক হইয়া বলিল, পানি কাহা নেই ছে? আরে এ লাল হাঁস কা জিরা কাহা সে আয়া ভাই রামলাগন? গোষ্ঠ মুহুরি বিরক্ত হইয়া বলিল, আহ বাপু রাখ, এখন প্রাণ নিয়ে টানাটানি। লাল হাঁস কোথা থেকে এলো তার কৈফিয়ত তোর কি দরকার? আগুন 20 মিনিটের মধ্যে আসিয়া পড়িল। তারপরে 10-15 জন লোক মিলিয়া প্রায় ঘন্টা খানেক আগুনের সঙ্গে সে কি যুদ্ধ! জল কোথাও নেই,
আতকাঁচা গাছের ডাল ও বালি একমাত্র অস্ত্র। সকলের মুখ চোখ আগুনের ও রৌদ্রের তাপে দৈত্যের মতো বিভীষণ হইয়া উঠিয়াছে। সর্বাঙ্গে ছাই ও কালি, হাতের শিরা ফুলিয়া উঠিয়াছে, অনেকেরই গায়ে হাতে ফোসকা। এদিকে কাছারির সব জিনিসপত্র, বাক্স, খাট, দিরাজ, আলমারি তখনও টানাটানি করিয়া বাহির করিয়া বিশৃঙ্খল ভাবে উঠানে ফেলা হইতেছে। কোথাকার জিনিস যে কোথায় গেল কে তার ঠিকানা রাখে। মোহরি বাবুকে বলিলাম, ক্যাশ আপনার জিম্মায় রাখুন, আর দলিলের বাক্সটা। কাছারির উঠান ও পরিষ্কৃত স্থানে বাধা পাইয়া আগুনের স্রোত উত্তর ও দক্ষিণ বাহিয়া নিমেষের মধ্যে পূর্ব মুখে ছুটিল। কাছারিটা কোন ক্রমে রক্ষা পাইয়া গেল এই যাত্রা। জিনিসপত্র আবার ঘরে তোলা হইল, কিন্তু বহু দূরে পূর্বাকাশ লাল করিয়া লোল জিহ্বা প্রলয়ঙ্করী অগ্নিশিখা সারা রাত্রি ধরিয়া জ্বলিতে জ্বলিতে সকালের দিকে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমানায় গিয়া পৌঁছিল। 2-3 দিন পরে খবর পাওয়া গেল, কারো ও কুশি নদীর তীরবর্তী কর্দমে 8-10টা বন্য মহিষ, 2টি চিতাবাঘ, কয়েকটা নীলগাই হাবড়ে পড়িয়া পুঁতিয়া রহিয়াছে। ইহারা আগুন দেখিয়া মোহনপুরা জঙ্গল হইতে প্রাণ ভয়ে নদীর ধার দিয়া ছুটিতে ছুটিতে হাবড়ে পড়িয়া গিয়াছে। যদিও রিজার্ভ ফরেস্ট হইতে কুশি ও কারো নদী প্রায় 8-9 মাইল দূরে। শুনছিলেন বরেণ্য কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তার অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস আরণ্যক। আজ এই উপন্যাসটির প্রথম পর্ব নিবেদিত হলো। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।